আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছো আশা করি। তো এটা আমার প্রথম লাইভ, দ্যাটস ওয়াই আই এম নার্ভাস। কারণ হচ্ছে যে এই জীবনে অনেক অনেক সেমিনার করেছি যেখানে সামনে অডিয়েন্স থাকতো। তো আজকে যেহেতু অডিয়েন্সটা সব ইনভিজিবল, তো এই জন্য আমার মধ্যে কেমন কেমন যেন একটু লাগতেছে। দ্যাটস ওয়াই তোমরা আমার সাথে থাকো এবং আমাকে সাহস দিও, সেটা ধরে আমি নার্ভাস না হয়ে যাই। তো আমি আগে পরিচিত হই, বিকজ এখানে অনেক অডিয়েন্স হয়তো আজকে যারা জয়েন করছো তাদের অনেকের সাথে আমার এটাই প্রথম দেখা। দেখা বলতে তো ফিজিক্যাল দেখা না, ভার্চুয়াল দেখা। তো আমার নাম মাহমুদুল হাসান, আমার ডাক নাম হচ্ছে সোহাগ। আমি পড়ালেখা করেছি বুয়েটে। আর উদ্ভাসের সাথে আমার তো পথ চলা শুরুর দিন থেকে, আমরা দুইজন অ্যাকচুয়ালি পরিচালক আছি। তো আমরা যখন হচ্ছে উদ্ভাস শুরু করি তখন আমার বয়স ছিল 19 বছর। জাস্ট ইন্টার পাস করে বুয়েটে ঢুকলাম, তখনই এটা শুরু হয় এবং সেখান থেকে আজকের দিন পর্যন্ত একটা লম্বা পথ চলা। তো আজকে খুব ভালো লাগে, অনেক অনেক মানুষের সাথে অ্যাটাচ হতে পারছি, অনেক অনেক মানুষের সাথে কথা বলতে পারছি, যোগাযোগ করতে পারছি, অনেককে ইন্সপায়ার করার সুযোগ হচ্ছে, অনেকে আমাকে ইন্সপায়ার করছে। তো আমি এখান থেকে শুরু করার আগে এখান থেকে একটু দেখে নিতে চাই অডিয়েন্সরা অলরেডি কতজন কি আছে না আছে। এখানে অনেক অনেক কমেন্ট, অবশ্যই এত দ্রুত সব কমেন্ট পাস করে যাচ্ছে যে আমি আসলে পড়ার খুব একটা সুযোগ পাচ্ছি না। অনেকে জিজ্ঞেস করছেন, রিমন খান যে ভাইয়া কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। তারপর অনেকে জানাচ্ছে যে সে আছে, যেমন হচ্ছে সুহাইল হাসান, তারপর আরো অনেক অনেক নাম আমি দেখতে পাচ্ছি। সোহাগ মোস্তাসিম, হ্যাঁ আমার মিতা পাওয়া গেছে সে ইনশাল্লাহ দেখা হবে সেটা বলছে। আরেকজন বলছে তাড়াতাড়ি বলেন, হ্যাঁ এটাই হচ্ছে ভালো কথা যে তাড়াতাড়ি বলা উচিত। তো আমাদের এখানে আমরা আজকে এই যে সেশনটা, আমি একটু ইন্ট্রোডাকশন দিই এইভাবে যে আমরা এই সেশনগুলো অ্যাকচুয়ালি কন্টিনিউ করতে চাই এবং আমার ইচ্ছা আছে যে অ্যাটলিস্ট এভরি উইক একবার করে আমরা একটা সেশন তোমাদের জন্য কন্ডাক্ট করব এবং যে সেশনটাতে সবগুলোতে হয়তো আমি থাকবো না, বাট আমি ছাড়াও তোমাদের যে ভাইয়ারা আছে তারা থাকবে। তো আমরা আজকের ইন্ট্রোডাক্টরি সেশন যেহেতু অনেক ইনডেপথে হয়তো যাব না, বাট আমি একটা আউটলাইন টাইপের জিনিস আজকে করার চেষ্টা করব, বা আমি নিজেও আমার এর জন্য যেহেতু এটা প্রথম এক্সপিরিয়েন্স, আমি নিজেও বোঝার চেষ্টা করব যে কিভাবে করলে জিনিসটা ইফেক্টিভ হবে। তো আর আমি এখন যেটা তোমাদেরকে, যারা অলরেডি তোমরা জয়েন করেছো, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমাদের যে কোয়েশ্চেন গুলো আছে তোমরা কোয়েশ্চেন গুলো হচ্ছে পোস্ট করতে থাকো এবং এখান থেকে হয়তো কিছু দু একটা প্রশ্নের উত্তর আমরা আজকে দিব, বাট আমাদের নেক্সট যে সেশন গুলো হবে আমার ইচ্ছা আছে হচ্ছে এই কোয়েশ্চেন গুলোর উপর বেস করে প্রত্যেকদিন একটা সেগমেন্ট থাকা, যে তোমাদের প্রশ্নের উত্তরগুলো যাতে আমরা দিতে পারি। এবং এটা এই জন্য যে আমরা যা বলতে চাচ্ছি সেটা তোমাদের কাছে পৌঁছাচ্ছে কিনা, আর তোমরা যা জানতে চাচ্ছ সেটা আমরা বলছি কিনা। ঠিক আছে? তো তো আমরা আজকে যে অডিয়েন্সটাকে টার্গেট করে প্রথম লাইভটা করছি তারা হচ্ছে যারা হচ্ছে এবার ইন্টার পরীক্ষা সবেমাত্র দিয়েছে এবং তোমাদের হয়তো এখন প্র্যাকটিক্যাল চলছে এবং কিছুদিন পরেই তোমাদের অ্যাডমিশনের জন্য যে প্রিপারেশন সেটা শুরু হবে। তো এই মুহূর্তে তোমাদের মনে অনেক অনেক প্রশ্ন থাকার কথা এবং সবচেয়ে বড় যে কোয়েশ্চেনটা, যে সামনে যে অল্প একটু সময়, মানে সব মিলে কত 3-4 মাস হবে হয়তো, তো সেই সময়টাকে কিভাবে বেস্ট ইউটিলাইজ করা যায়, এটাই হয়তো সবচেয়ে বড় প্রশ্ন তোমাদের মনে। তো আমি মূলত ওইটাকে ফোকাস করে কিভাবে তোমার টাইমটাকে ইউটিলাইজ করা উচিত, আর যেটাকে তুমি সাকসেস মনে করছো, সাকসেসফুল হতে চাচ্ছ, সেটার জন্য অ্যাকচুয়ালি কিভাবে এখন থেকে নিজেকে প্রিপেয়ার করা উচিত, এটা হবে আমার মূলত ফোকাস। তো আমি প্রথমে তোমাদেরকে একটা জিনিস বলতে চাই, যে সেটা হচ্ছে যা আমরা দেখতে পাই আর যা আমরা দেখতে পাই না, এই যে দুই রকম জিনিস, এটার মধ্যে, এই দুইটার মধ্যে কোনটা আসলে মোস্ট অফ দ্য টাইম বেশি ভ্যালুয়েবল? ধরা যাক তোমরা যেহেতু স্টুডেন্ট, তোমাদের মতো করে এক্সাম্পলটা দেই, যে কোনো একটা স্টুডেন্ট খুব পড়ালেখায় ভালো, নিয়মিত ফার্স্ট হয়, তো আরেকজন স্টুডেন্ট সে নিয়মিত ফার্স্ট হচ্ছে না, বা তার রেজাল্ট তার কাছে না, স্যাটিসফ্যাক্টরি না। তো এখন যার রেজাল্ট স্যাটিসফ্যাক্টরি না, তার মা ভাবলো বা তার আব্বু ভাবলো যে ওই স্টুডেন্টটা যেহেতু ফার্স্ট হয়, আমরা ওর রেসিপিটা কি, ও ফার্স্ট যে হচ্ছে এইটার রহস্যটা কি, এইটা উদ্ধার করে, এইটা বের করে আমার বাচ্চাকে এটা শিখায় দেব। তো সে কি করলো, যে ছেলেটা ফার্স্ট হয় তার বাসায় একটা ভিডিও ক্যামেরা সেট করলো, তারপর আরো যা যা সেট করা দরকার, যাতে তার প্রত্যেক দিনের মিনিট বাই মিনিট রুটিন তারা ফলো করতে পারে, যে সে কয়টার সময় ঘুম থেকে উঠে, টয়লেটে যে কতক্ষণ সময় কাটায়, তারপর হচ্ছে কোন টুথপেস্ট দিয়ে সে কি বলে দাঁত ব্রাশ করে, তারপর হচ্ছে কতক্ষণ সে ফিজিক্স বই পড়ে, কতক্ষণ কেমিস্ট্রি বই পড়ে, কোন স্যারের নোট সে ফলো করে, কোন কোম্পানির কলম দিয়ে সে লেখে, হ্যাঁ, এই সব কিছু ভিডিও করে নিয়ে আসা হলো, রেকর্ড করে নিয়ে আসা হলো। এবং এগুলো সব কিন্তু ভিজিবল, তাই না, যে সে কোন বইটা পড়ছে, কোন কলম দিয়ে লিখছে, কোন নোটটা ফলো করছে। এবং এই সবকিছু রেকর্ড করে এনে
যদি ধরা যাক যে তুমি হচ্ছে সেই স্টুডেন্টটা যার বাবা মা চাচ্ছে তুমিও ভালো রেজাল্ট করো, মানে তুমি এখনো ভালো রেজাল্ট করছো না, সো যদি এসে তোমাকে সেই রেকর্ডটা দেয়, তাহলে প্রশ্ন হচ্ছে আমার, এই রেকর্ডটা পাওয়ার পর তুমিও কি ওই স্টুডেন্টের মতো এরকম ফার্স্ট ক্লাস কিছু একটা হয়ে যাবে কিনা? অ্যান্সার তোমরা কমেন্টে লিখতে পারো যে অ্যান্সারটা কি। অ্যান্সারটা হচ্ছে অবভিয়াসলি নো। ইয়েসও হতে পারে, বাট মোস্ট প্রবাবলি অ্যান্সারটা হচ্ছে নো। কারণ হচ্ছে আমরা যা কিছু রেকর্ড করে আনতে পারি ওই স্টুডেন্টের যে ফার্স্ট হয়, তার মধ্যে মূল রহস্য না। আমরা যা কিছু আসলে রেকর্ড করতে পারি না সেটার মধ্যে মূল রহস্য। যেমন ওই স্টুডেন্টের যে মোটিভেশন, যেমন সে যখন পড়তে বসে তার মনোযোগ এক এক জায়গায় ডিফোকাস না করে সে ফোকাসড ওয়েতে ঘন্টার পর ঘন্টা পড়ছে। তো এই যে তার মনের জগতে যে মোটিভেশনটা কাজ করছে, যে কারণে সে আইপিএল এর ফাইনাল ম্যাচ না দেখে এখানে পড়ালেখার প্রতি কনসেন্ট্রেট করতেছে, সেটা তো রেকর্ড করা যায় না এবং সেটা ইভেন দেখা যায় না। তো তার যে লেগে থাকার টেন্ডেন্সি, সে একটা পরীক্ষা খারাপ করলো, তারপরে সে ভাবতেছে যে না নেক্সটটাতে আমার ভালো করতে হবে, তার এই যে উদ্যম, তার এই যে ইচ্ছা, তার এই যে পজিটিভ চিন্তা, এগুলোকে রেকর্ড করা যায় কিনা? এগুলো কিন্তু রেকর্ড করা যায় না। ফলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা যে আমরা যা কিছু দেখতে পাই এটার মধ্যে আসলে মূল রহস্য না। মূল রহস্য হচ্ছে আমরা যা কিছু দেখতে পাই না। তো এই জন্য আমি যেহেতু পরে আমাদের বেশ কয়েকটা সেশন হবে, এবং আজকের সেশনে আমি এই জন্য বেসিক একটা জিনিস বলবো, কমন একটা জিনিস বলবো, যেটা প্রায় প্রত্যেকটা সেশনে এটা রেফারেন্স থাকবে। সেজন্য আমি প্রথমে এই প্রসঙ্গটা অবতারণা করলাম যে যা কিছু দেখা যায় না সেটার মধ্যে আসল রহস্য। তো এই জিনিসটাকে আমি এবার একটু অন্য আরেকভাবে বলবো। অন্য আরেকভাবে বলার আগ দিয়ে তোমাদেরকে একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করি যে তোমাদের কি মনে হয় যে আমাদের সৃষ্টিকর্তা আমাদের সবাইকে সমান করে বানিয়েছেন কিনা, একই রকম বানিয়েছেন কিনা? তোমরা কমেন্টে চাইলে এটার অ্যান্সার দিতে পারো এবং আমরা পরে একটু চেক করে দেখবো যে কতজন কি মনে করো। ইটস এ ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, যে সৃষ্টিকর্তা আমাদের সবাইকে সমান করে বানিয়েছেন কিনা। তো তোমরা চাইলে উত্তর লিখতে থাকতে পারো। তো আমি আমার উত্তরটা আমার মতো করে বলি, যে আমি বলি এটার উত্তর হচ্ছে হ্যাঁ, এবং এটার উত্তর হচ্ছে না, দুইটাই। বলতে ভাই এটা কেমন কথা, হ্যাঁ একটা উত্তর, নাও একটা উত্তর, দুইটা কিভাবে একসাথে উত্তর হয়? দুইটা কিভাবে একসাথে উত্তর হয়? তো আমি এই জিনিসটা এই যে দুইটা উত্তরই যে একসাথে হতে পারে এটা বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিই। ধরো তোমরা দুই বন্ধু দুইজন দুইটা কম্পিউটার কিনে নিয়ে আসছো, সেম কনফিগারেশন, সেম প্রসেসর, সেম হার্ড ডিস্ক, সেম স্পিকার, কিবোর্ড, র্যাম, রম, এভরিথিং সেম, সেম দোকান থেকে, সেম প্রাইস, সেম দিনে কিনেছো। তো আমি যদি কোয়েশ্চেন করি কম্পিউটার দুটো সেম কিনা, এইটুকু শুনে হয়তো বলবো হ্যাঁ জি ভাইয়া সেম। ওয়েল, এখন এই দুইজনের একজন তার কম্পিউটারে উইন্ডোজ থেকে শুরু করে যত নেসেসারি সফটওয়্যার আছে তার কাজের জন্য যেগুলো লাগবে, ফর এক্সাম্পল তার নোট লেখার সফটওয়্যার, তার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানানোর সফটওয়্যার, হিসাব করার সফটওয়্যার, ডিজাইন করার সফটওয়্যার, অঙ্ক করার সফটওয়্যার, সিমুলেট করার সফটওয়্যার, গান শোনার সফটওয়্যার, মুভি দেখার সফটওয়্যার, এই সব সফটওয়্যার সে ইনস্টল করেছে। আর আরেকজন, আই এম নট শিওর কোনো টেকনিক্যাল ডিফিকাল্টি, ওকে, সো আর আরেকজন হচ্ছে তার কম্পিউটার কিনে এনে কিছু ইনস্টল করে নাই, কোনো সফটওয়্যার তো নাই, ইভেন উইন্ডোজ ইনস্টল করে নাই, অপারেটিং সিস্টেমও ইনস্টল করে নাই। এখন আমি যদি জিজ্ঞেস করি এই দুইটা কম্পিউটার থেকে সেম আউটপুট পাওয়া যাবে কিনা, অ্যান্সার হচ্ছে নো, অবভিয়াসলি নো। কারণ একজনের কম্পিউটারে যেখানে নেসেসারি সব সফটওয়্যার ইউজ করা হয়েছে সেই কম্পিউটার দিয়ে মানে অসাধারণ সব কাজ করা যাবে, মানে অজস্র রকম কাজ করা যাবে, তার আউটপুট অসম্ভব রকম বেশি। আর আরেকটা কম্পিউটার যেটার মধ্যে ইভেন তুমি ইয়েস ইনস্টল করো নাই, অপারেটিং সিস্টেম ইনস্টল করো নাই, সেটাতে কি করা যাবে? কাজের কাজ কিছুই করা যাবে না, মানে এইটুকু করা যাবে যদি মারামারি লাগে তাহলে ওই কম্পিউটারটা উঠাই নিয়ে ঢিল মারা যাবে আর কি, তো এইটুকু করা যাবে। তো এখন যদি আমি জিজ্ঞেস করি কম্পিউটার দুইটা কি সেম, এবার কি অ্যান্সার? এবার কিন্তু অ্যান্সার হচ্ছে না, কম্পিউটার দুইটা সেম না, একটা থেকে আমরা অনেক রকম কাজ করতে পারি, আরেকটা দিয়ে কিছুই করতে পারি না। তো এই এক্সাম্পলটা যদি তুমি বুঝে থাকো তাহলে আমি এটার একটু ভিতরে আবার ঢুকি। এই সেম এক্সাম্পল কিন্তু তুমি যদি বুঝতে সমস্যা, তুমি মোবাইল দিয়ে চিন্তা করো। দুইজন ফ্রেন্ড সেম কোম্পানির সেম মডেলের দুইটা মোবাইল কিনেছে, একজন একটা মোবাইলের মধ্যে তার বিভিন্ন রকম অ্যাপ ইনস্টল করেছে, আরেকজন ওইটার মধ্যে অলমোস্ট কোনো অ্যাপ ইনস্টল করে নাই। তাহলে আমি যদি আবার কোশ্চেন করি মোবাইল দুটো কি সেম, তাহলে কি অ্যান্সার হবে?
তো একদিক থেকে সেম, হ্যাঁ সেম মডেলের সেম কোম্পানির সেম দাম দিয়ে কেনা মোবাইল, আরেক দিক থেকে মোবাইল দুটো সেম না, বিকজ একটা থেকে যে আউটপুট পাওয়া যাবে, যা যা করা যাবে, আরেকটা দিয়ে সেই কাজগুলো করা যাবে না। তাহলে এইটুকু যদি আমরা বুঝে থাকি, তাহলে আমরা দুইটা টার্মের সাথে চলো আজকে পরিচিত হই, যে টার্ম দুইটা তোমাদের জানা, একটা হচ্ছে হার্ডওয়্যার আর একটা হচ্ছে সফটওয়্যার। হার্ডওয়্যার, সফটওয়্যার। তো আমরা ওই যে অরিজিনাল কোশ্চেন যেটা, কম্পিউটার দুটো কি সেম, অ্যান্সার হচ্ছে ইয়েস এবং অ্যান্সার হচ্ছে নো, দুইটাই। কিভাবে? কম্পিউটার দুইটার হার্ডওয়্যার সেম, ইয়েস, তাহলে কম্পিউটারটা সেম কোন দিক থেকে চিন্তা করলে? হার্ডওয়্যারের দিক থেকে চিন্তা করলে। আবার যদি বলি কম্পিউটার দুটো কি সেম, আউটপুটের জায়গা থেকে যা কিছু করা যায় সেটার জায়গা থেকে, অ্যান্সার হচ্ছে নো। কম্পিউটার দুটো সেম না, একটা দিয়ে অনেক কিছু করা যায়, আরেকটা দিয়ে প্রায় কিছুই করা যায় না। বা মোবাইল দুটো কি সেম, সেম, সিমিলার অ্যান্সার, যে হার্ডওয়্যার সেম, সফটওয়্যার সেম না। তাহলে দেখো এই যে ডিফারেন্সটা তৈরি হয়েছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার, এই যে দুইটা জিনিস, হার্ডওয়্যার সেম অথচ এই দুইটা কম্পিউটার বা মোবাইলের আউটপুট আলাদা। আউটপুটটা কেন আলাদা? হার্ডওয়্যার সেম হওয়া সত্ত্বেও আউটপুট কেন আলাদা? কেন আলাদা বল? সফটওয়্যারের জন্য, বিকজ সফটওয়্যার ডিফারেন্ট, যে পরিমাণ সফটওয়্যার দুইটার মধ্যে ইনস্টল করা হয়েছে তারা ডিফারেন্ট, দ্যাটস ওয়াই আউটপুট আলাদা। তো আমরা যদি এক্সাম্পলটা বুঝে থাকি, তাহলে এবার আসি মানুষ, আমাদেরকে নিয়ে। সৃষ্টিকর্তা আমাদের সবাইকে সমান বানিয়েছেন কিনা? আমি অ্যান্সার কি বলেছিলাম একটু আগে? আমি বলেছিলাম অ্যান্সারটা হচ্ছে একই সাথে ইয়েস এবং অ্যান্সারটা হচ্ছে একই সাথে নো। কিভাবে? আমি জিনিসটাকে এভাবে বলি যে হার্ডওয়্যারের জায়গা থেকে সৃষ্টিকর্তা মানুষকে অলমোস্ট সবাইকে সিমিলার বানিয়েছেন, প্রায় সমান বানিয়েছেন। বাট মানুষে মানুষে রাত দিন ডিফারেন্স, তাই না? কেউ এভারেস্টে উঠে যাচ্ছে, কেউ একতলার সিঁড়ির উপর উঠেই তার হাত পা কাঁপে, তাই না? কেউ হচ্ছে বিশাল কোম্পানি বানাই ফেলতেছে, আরেকজন সেই কোম্পানিতে চাকরি করার মতো যোগ্যতা তৈরি করতে পারতেছে না। কোন একজন মানুষ লাখো মানুষের জীবন বাঁচাচ্ছে, আরেকজন নিজের জীবন নিয়েই পেরেশান, নিজেরটাকেই ঠিক রাখতে পারছে না, তাই না? সো মানুষে মানুষের তো হিউজ 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 ডিফারেন্স। তাহলে মনে হতেই পারে সৃষ্টিকর্তা মেবি আমাদেরকে আলাদা করে বানিয়েছেন। বাট আমার অ্যান্সার হচ্ছে সৃষ্টিকর্তা আমাদেরকে হার্ডওয়্যারের জায়গা থেকে যদি চিন্তা করি, এই যে আমাদের বডি, এই যে আমাদের যে সত্তাটা, আমাদের এন্টিটিটা, এই জায়গা থেকে যদি চিন্তা করি, আমাদের সবাইকে একই রকম করে বানিয়েছেন। যেমন প্রমাণ কি? প্রমাণ হচ্ছে আগে একটু বাহ্যিক ভাবে চিন্তা করি। দেখো মোস্ট অফ আস, দুই একটা এক্সাম্পল এক্সেপশন বাদ দিলে, আমাদের সবার একটা করে মাথা, দুইটা করে চোখ, দুইটা হাত, দুইটা পা, তাই না? তারপর হচ্ছে হার্ট, ফুসফুস, কিডনি, অল দ্য সেম। হতে পারে কারো হয়তো চোখ দুটো একটু বড়, কারো দুটো একটু ছোট, একটু একটু হাতটা কারো একটু লম্বা, কারো একটু খাটো। সো সেটা নিয়ে তো অ্যাকচুয়ালি মানুষের যে অ্যাচিভমেন্ট, সাকসেস, সেটার উপর তো এটার খুব একটা ডিপেন্ডেন্সি নাই। বাট মানুষ যেটা বলতে পারে যে ভাইয়া ঠিক আছে হাত পা এগুলো না হয় সেম বুঝলাম, বাট আসল জিনিস হচ্ছে এইটা, মাথা মাথা মাথা। আল্লাহ কাউকে অনেক ব্রেন দিচ্ছেন, কাউকে দেন নাই। সো আবার আসো বায়োলজিক্যাল জায়গা থেকে। আমি যদিও বায়োলজি কোনোদিন পড়ি নাই, সো সেলফ লার্ন, সো বায়োলজি রিলেটেড ডাটা বলতে গেলে আমার ভুল হওয়ার চান্স থাকে, ভুল হলে রেকটিফাই করে দিও। তো আমার জানা মতে হচ্ছে মানুষের ব্রেইনে যে মূল যে কোষটা, ইউনিট সেল, আমরা কি বলি ওটাকে? নিউরন, আমরা বলি সেটাকে নিউরন। সো মানুষের ব্রেইনে কতগুলো নিউরন আছে? মানুষের ব্রেইনে কতগুলো নিউরন আছে? অ্যাপ্রক্সিমেট করলে প্রায় 100 বিলিয়ন নিউরন। 100 বিলিয়ন নিউরন। 100 বিলিয়ন মানে বাংলাতে যদি আমরা বলি তাহলে হচ্ছে কত? 10,000 কোটি। 10,000 কোটি নিউরন আছে। কোথায় আছে? কার মাথায় আছে? সো 10,000 কোটি নিউরন, একটা দুইটা নয় কিন্তু। খেয়াল করো 10,000 কোটি মানে কত বড় সংখ্যা? 1 কোটি, 2 কোটি, 3 কোটি, এরকম করতে 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 100 কোটি, 100 কোটি, 200 কোটি, এরকম করতে করতে 1000 কোটি, 1000 কোটি, 2000 কোটি, 3000 কোটি, এরকম করতে করতে 10,000 কোটি। 10,000 কোটি নিউরন আছে মানুষের মাথায়। কার মাথায়? আইনস্টাইনের মাথায়? আমার মাথায়? না তোমার মাথায়? সবার মাথায়। সবার মাথায় 10,000 কোটি নিউরন আছে। সো আমাদের ব্রেইনের ক্যাপাসিটি হার্ডওয়্যারের জায়গা থেকে যদি চিন্তা করি, এই বডিটাকে যদি আমরা বলি হার্ডওয়্যার, তাহলে হার্ডওয়্যারের জায়গা থেকে চিন্তা করি উই আর অল দ্য সেম। যদিও মানুষের যে নিউরাল নেটওয়ার্ক ব্রেনের ভিতরে, ওটার মধ্যে একটা ডিফারেন্স প্যাটার্ন আছে, ওটা নিয়ে আমি আলাদা লেকচারই দিব। মানুষের ন্যাচারাল প্রেফারেন্সের মধ্যে ডিফারেন্স থাকে, সেটা আলাদা বিষয়। বাট আমার জায়গা, আমি যেভাবে জিনিসটাকে দেখি সেটা হচ্ছে হার্ডওয়্যারের জায়গা থেকে আমরা অলমোস্ট সবাই সেম। ডিফারেন্স কোথায়? ডিফারেন্স হচ্ছে সফটওয়্যারে।
সফটওয়্যার কোনটা? আমি আহ, আমি যদি জিজ্ঞেস করি মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা, তার তার এই যে ওভারঅল যে মানুষটা, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা? বেস্ট অফ ইউ হয়তো বলবা যে মানুষের ব্রেইন। মানুষের ব্রেইন সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একদিক থেকে ঠিক, হার্ডওয়্যারের জায়গা থেকে যদি চিন্তা করি। হ্যাঁ, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা বলাটা ডিফিকাল্ট। হার্ড সবই তো আসলে গুরুত্বপূর্ণ, বাট মানুষের সাকসেসের পেছনে, মানুষের বড় হওয়ার পেছনে, বিশাল কিছু করার পেছনে একটা মোস্ট অফ দ্য কেস সবচেয়ে বড় ভূমিকা হিসেবে আমরা কোনটাকে ধরি? ব্রেইনকে ধরি। তো ব্রেইন হচ্ছে কিন্তু একটা হার্ডওয়্যার, যেটা হচ্ছে নিউরন দিয়ে গঠিত, তাই না? একটা মগজটা যেটা হার্ডওয়্যার। আর এই হার্ডওয়্যারের ভিতরে আমরা যে সফটওয়্যারটা রান করি সেটার নাম হচ্ছে মাইন্ড, মন। মন হচ্ছে সফটওয়্যার। সো ব্রেন কিন্তু ধরা যায় না, সে মাথা ধরা যায়, তাই না? খুলি ভেঙে তার ভিতর থেকে মগজ বের করা যাবে, নিউরনকে মাইক্রোস্কোপের নিচে নিয়ে দেখা যাবে, তাই না? ধরা যাবে, ছোঁয়া যাবে। বাট মাইন্ড, মন, মন কোথায় থাকে? মন কোথায় থাকে? হ্যাঁ, মন জিনিসটা কি? মোস্ট পাওয়ারফুল হচ্ছে মানুষের মন। তো সেই মন কোথায় থাকে? মন জিনিসটা কি? সো আমি এখন সংক্ষেপে এইটুকু বলবো, মন হচ্ছে, আমি যেভাবে ডিফাইন করি সেটা হচ্ছে, মন হচ্ছে সফটওয়্যার। মন হচ্ছে সফটওয়্যার। সো এখন আমি এই যে শুরুতে বললাম, যা কিছু দেখা যায় তার মধ্যে আসল রহস্য না, যা কিছু দেখা যায় না তার মধ্যে আসল রহস্য। মন কি দেখা যায়? মন কি ধরা যায়? মন কি ছোঁয়া যায়? যায় না। বাট এটার মধ্যে আসল রহস্য, মনের মধ্যে আসল রহস্য। তো আমরা এখন বোঝার চেষ্টা করব মানুষের যে ডিফারেন্সটা হয়। মানে আমি যে এত থিওরিটিক্যাল কথা বলছি কেন? কারণ তোমাকে এই জিনিসটা বোঝানোর জন্য যে এই যে তোমরা আজকে হাজার 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 স্টুডেন্ট বাংলাদেশের একসাথে তোমরা ভর্তি পরীক্ষা দিবা, এটার মধ্যে কেউ অনেক ব্রিলিয়ান্ট পারফর্ম করবা, কেউ হয়তো আশানুরূপ রেজাল্ট করবা। এই ডিফারেন্সটা আসলে কোত্থেকে হবে, এই জিনিসটা আগে বোঝা দরকার। আর এই জিনিসটা বুঝলে তুমি নিজেকে কিভাবে প্রিপেয়ার করবা সেই গেম প্ল্যানটা তুমি দাঁড় করাতে পারবা। ঠিক আছে? এই জন্য এত এত আমি ভূমিকা দিচ্ছি। তো যেটা বলছিলাম যে আমরা যখন জন্ম নিই, আমরা এখন দেখি যে আমাদের ডিফারেন্সটা কোত্থেকে কিভাবে হচ্ছে। আমরা যখন জন্ম নিই তখন আমাদের তো ব্রেন ছিল, জন্ম থেকেই ছিল, বাট আমাদের যে মাইন্ড, যেটার ভিতরে আমরা সফটওয়্যারগুলো ইনস্টল করি, তাহলে একটু ক্লিয়ার করে নিই যে সফটওয়্যার জিনিসটা কি। যেমন ধরা যাক যে আমি বাংলা ভাষায় কথা বলতে পারি। প্রশ্ন হচ্ছে জন্মের সময় কি পারতাম? অ্যান্সার হচ্ছে না। তাহলে আমি যে বাংলা ভাষায় কথা বলতে পারি, এটা হচ্ছে বাংলা ভাষায় কথা বলার একটা সফটওয়্যার আমার ব্রেনের ভিতর আমি ইনস্টল করেছি। ধরো আমি কবিতা লিখতে পারি, বা আমি ধরো ইজি এক্সাম্পল বলি, সাইকেল চালাতে পারি। পৃথিবীর সবাই সাইকেল চালাতে পারে না। তাহলে দেখো, পৃথিবীতে হাত পাওয়ালা মানুষ যতজন আছে তাদের সবাই সাইকেল চালাতে পারে না। একটা গ্রুপ পারে, একটা গ্রুপ পারে না। তার মানে সাইকেল চালানোটা একটা সফটওয়্যার, সাইকেল চালানোর যে কৌশল, যেটা ব্রেনের ভিতরে আমাদেরকে ইনস্টল করতে হয়েছে। কেউ সাঁতার কাটতে পারে হাত পা থাকা সত্ত্বেও, কেউ আবার সাঁতার কাটতে পারে না। তাহলে যারা সাঁতার কাটতে পারে আর যারা পারে না, তাদের মধ্যে ডিফারেন্সটা কেন হলো, কিভাবে হলো? হাত আছে, পা আছে, সাঁতার কাটতে পারে না কেন? কারণ সাঁতার কাটার যে সফটওয়্যার সেটা তার ব্রেনে সে ইনস্টল করে নাই। তো আরেকটু খুলে বলি, যেমন ধরো একটা বাচ্চা যখন জন্ম নেয়, তখন জন্মের সময় তার ব্রেনের ভিতরে কি কি সফটওয়্যার ছিল? জন্মের সময় তার ব্রেনের ভিতরে কি কি সফটওয়্যার ছিল? যেমন জন্ম হয়ে থেকে একটা বাচ্চা নিঃশ্বাস নিতে পারে। নিঃশ্বাস নেওয়াটা কিন্তু একটা সফটওয়্যার, একটা প্রোগ্রাম তোমার ব্রেনের ভিতর, যে প্রোগ্রামের কারণে তোমার ফুসফুস কিভাবে কাজ করবে, বাতাসটা কিভাবে যাবে আসবে, তারপর পিউরিফাই হবে বডির ভিতরে, বা বডির ভিতরে অক্সিজেনটা ইউজ হবে, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে আসবে। এই যে হিউজ একটা কমপ্লেক্স মেকানিজম, এটা কিন্তু কেউ আমরা লার্ন করি নাই, শিখি নাই। তো আল্লাহ এই সফটওয়্যারটা ব্রেনের ভিতরে জন্মের সময় দিয়ে দিয়েছিলেন। একটা বাচ্চা জন্ম হয়ে হাসতে পারে, কাঁদতে পারে, খেতে পারে, তাই না? চোখ খুলতে পারে, বন্ধ করতে পারে। এই জিনিসগুলা কিন্তু তাকে কেউ শেখায় না। তার মানে কি, এই যে সফটওয়্যার গুলা, চোখ খোলার সফটওয়্যার, হাসার সফটওয়্যার, কান্নার সফটওয়্যার, এগুলো তার ব্রেনের ভিতরে অলরেডি ইনস্টল করা ছিল জন্মের সময়। বাট এখন এই বয়সে এসে একটা বাচ্চা যা কিছু করতে পারে, সেই বাচ্চাটা বড় হওয়ার পর সে গিটার বাজাতে পারে, সে গান গাইতে পারে, বা সে অনেক অনেক কঠিন কঠিন অঙ্ক সলভ করতে পারে, সে সাঁতার কাটতে পারে, সে হচ্ছে তোমার কি করতে পারে, যে সাইকেল চালাতে পারে, তাই না? অনেক অনেক কাজ করতে পারে। এই সফটওয়্যার গুলা কি জন্মের সময় ছিল? ছিল না। সো এই সফটওয়্যার গুলা একজন যদি ইনস্টল করে, তাহলে সে এতগুলো কাজ পারে। আর যদি এই সফটওয়্যারটাকে ইনস্টল করে না থাকে, তাহলে সে একটা অকর্মা, বা অকর্মার ঢেকে আমরা কি একটা বাংলা প্রবাদ বলি, যে তাকে দিয়ে এমন কোনো কিছু কাজ হয় না। তাহলে আমাদের পয়েন্টটা কোথায় গিয়ে দাঁড়ালো?
পয়েন্ট এখানে দাঁড়ালো যে আমরা আমাদের হার্ডওয়্যারে যখন ভ্যালুয়েবল সব সফটওয়্যার ইনস্টল করি তখন আমরা ভ্যালুয়েবল মানুষ হই। আমরা যখন পাওয়ারফুল সব সফটওয়্যার আমাদের ব্রেনে ইনস্টল করি আমরা পাওয়ারফুল মানুষ হই। সো ইটস অল অ্যাবাউট ইনস্টলিং দ্য রাইট সফটওয়্যার। এবং এই সফটওয়্যারগুলোর মধ্যে দেখো কিছু সফটওয়্যার উপকারী সফটওয়্যার, কিছু সফটওয়্যার হচ্ছে দুষ্ট সফটওয়্যার, যেমন ভাইরাস। কম্পিউটারের ভাইরাস সেটাও কিন্তু একটা সফটওয়্যার, বাট সেটার অসুবিধা কি, সেটা হচ্ছে অন্য প্রোগ্রামকে প্রবলেমে ফেলে দেয়, রাইট? সো এই জন্য আমরা হচ্ছে মানে তোমার ব্রেনের ভিতরে, আচ্ছা তোমাদের আমাকে দেওয়া হয়েছে, অডিয়েন্সরা আরো অ্যাডমিশন রিলেটেড কথা শুনতে চায়। সো খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলি, আমি যে কথাগুলাকে গুরুত্বপূর্ণ মনে করব, আমি জানি মোস্ট অফ দ্য কেস আমার অডিয়েন্স মনে করে ধুর এগুলো কি কথাবার্তা বলতেছে ভাইয়া। আর আমি যে কথাগুলাকে বা যে প্রশ্নগুলোকে মনে ধুর ফালতু, এগুলো কি জিজ্ঞেস করে পোলাপান বলে ভাইয়া আজকে খুব ফাটাফাটি জিনিস শিখাইছে। সো এই জন্য আমি বলবো একটু ধৈর্য ধরতে, বিকজ আমি এই কিছুটা থিওরিটিক্যাল লেকচারের পর, বিকজ আমি পরবর্তী যা আলোচনা করবো এটার সাথে ফিট করবো, এই জন্য প্রথম অংশটা একটু বেশি থিওরিটিক্যাল হবে। সো তোমাদেরকে একটু প্যাশেন্স রাখতে হবে, অ্যান্ড ইটস এ টেস্ট, তাই না? কারণ আজকালকার কি বলে জাতিগতভাবে আমরা খুব অধৈর্য হয়ে যাচ্ছি। সো যেটা বলতেছিলাম যে রাইট সফটওয়্যার যদি ইনস্টল না করি আমরা, তাহলে হচ্ছে প্রবলেম। কারণ হচ্ছে রাইট সফটওয়্যার ইনস্টল করলে তুমি পাওয়ারফুল হবা, রং সফটওয়্যার তোমার ব্রেনের ভিতরে ঢুকে থাকলে সেই রং সফটওয়্যার তোমার লাইফকে খেয়ে দিবে, ঠিক আছে? তো এখন এই যে আমরা ভূমিকাটা দিলাম, অনেক লম্বা একটা ভূমিকা দিলাম, এই ভূমিকা কেন দিলাম? এই ভূমিকা এই জন্য দিলাম যে এই যে অ্যাডমিশনের সময়টাতে বলো, অথবা তোমার নেক্সট পুরো লাইফটার কথা যদি বলো, তোমার ব্রেইনে অ্যাটলিস্ট কি কি সফটওয়্যার তোমার ইনস্টল করলে তোমার লাইফটা তৈরি হয়ে যাবে, বা তুমি যেটা হতে চাইবা তুমি সেটা হতে পারবা, বা ইউ ক্যান এনজয় ইউর লাইফ, বা তুমি হ্যাপি হতে পারবা, হ্যাপি একটা মানুষ হতে পারবা। সো এইটা অ্যাকচুয়ালি আমি স্টেপ বাই স্টেপ রিভিল করতে চাইবো, এবং এটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং, মানে আমার লাইফে অনেক টুকু পথ পাড়ি দিতে গিয়ে অনেক রকম ঝড়ঝাপটা বলো, উত্থান পতন বলো, আমার অনেক কিছুর সাথে মোকাবেলা করতে হয়েছে। আমি যদি একটু এক্সাম্পল বলি, যে আমি যখন শুরু করি, অনেকে অলরেডি জানো, বিভিন্ন ভিডিও থেকে হয়তো দেখেছো, আমি 6,000 টাকা দিয়ে শুরু করেছিলাম। সেই 6,000 টাকা থেকে আস্তে আস্তে রাইট নাও আমাদের 8টা কোম্পানি এখন চলে অন্যরকম গ্রুপের আন্ডারে, এবং 8টা কোম্পানি মিলে 1,000-এর বেশি মানুষ কাজ করে, এবং মানে আমরা মনে করি যে ইটস অ্যান অ্যাচিভমেন্ট, আমরা অনেক মানুষের লাইফে ইম্প্যাক্ট ফেলার চেষ্টা করেছি এবং করে যাচ্ছি। সো আমার প্রথম কথা, এই জার্নির ভেতর থেকে আমার আন্ডারস্ট্যান্ডিং বলে যে আমি মনে করি যে 4টা সফটওয়্যার তোমার ব্রেনে যদি তুমি ইনস্টল করো, তুমি যেটা করতে চাইবা তুমি সেটা করতে পারবা, তুমি যেটা হতে চাইবা তুমি সেটা হতে পারবা। সো ওই 4টা সফটওয়্যার নিয়ে আমাদের ধীরে ধীরে আলোচনাগুলো আমরা রিভিল করব, আর সাথে সাথে তোমাদের জন্য যেগুলোকে তোমরা আবার ইম্পর্টেন্ট মনে করো, টিপস, কিভাবে পড়বো, আগে বই পড়বো না গাইড পড়বো, ফিজিক্স কতক্ষণ, কেমিস্ট্রি কতক্ষণ, অ্যাডমিশনের সময় খাতা ইউজ করবো না, কলম ইউজ করবো না, পেন্সিল ইউজ করবো, সেগুলো আমার কাছে অনেক মাইনর ইস্যু, যে কারণে ওগুলো আমি বলবো কিছু, সো দ্যাট ইউ ক্যান বি বেনিফিটেড ইন বোথ ওয়েজ। বাট হচ্ছে আলটিমেটলি তোমাকে থিওরি কিন্তু বুঝতেই হবে। তো আমি এই জন্য 4টা সফটওয়্যার কি ইনস্টল করা লাগবে ওইদিকে আজকে আর যাবো না। আজকে এইটুকু, শুধু এই টার্মটা যেহেতু আমি বারবার ইউজ করবো, হার্ডওয়্যার সফটওয়্যার, আমি জাস্ট চাইলাম সেটা হচ্ছে যে এই হার্ডওয়্যার আর সফটওয়্যার, এই দুইটা টার্মের সাথে তুমি পরিচিত হও। এইবার আমি একটু তোমাদের ক্যারিয়ার রিলেটেড 2-4টা জিনিসের দিকে আবার একটু ফোকাস করব, তারপর আবার হয়তো এখানে ফিরবো। রাইট নাও তোমাদের মধ্যে যারা অলরেডি ডিসাইডেড যে ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নিবা নাকি মেডিকেলের জন্য প্রিপারেশন নিবা, দ্যাট ইজ গুড, তারা তো অলরেডি ডিসাইডেড। আর কেউ যদি ডিসাইডেড হয়ে না থাকো, ইঞ্জিনিয়ারিং এর দিকে তোমার ফোকাসটা দিবা নাকি মেডিকেলে, এবং হয়তো বাবা চাচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়ো, মা চাচ্ছে মেডিকেলে পড়ো, এবং তুমি আবার অন্য কিছু চাচ্ছ, সো এটা নিয়ে যাদের ভজঘট হয়ে যাচ্ছে তাদের জন্য একটা ছোট্ট টিপস বলি। যদি তুমি মনে করো যে তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, তাহলে আমি বলবো ফোকাস করো একটার মধ্যে, 2টার মধ্যে না। কারণ অনেকেই মনে করে যে আমি উদ্ভাসেও ভর্তি হলাম, উন্মেষেও ভর্তি হলাম, ইঞ্জিনিয়ারিংও পড়লাম, মেডিকেলও পড়লাম, টাকা খরচ করলেই হয়ে যাবে। হবে না, কিন্তু টাকা কিন্তু নষ্ট হবে, ঠিক আছে? সো 2টা যদি ভর্তি হওয়া, আমাদের হয়তো লাভ হবে, হ্যাঁ বেশি স্টুডেন্ট ভর্তি হয়ে গেল, বাট লসটা কিন্তু তোমার, কারণ 2টার মধ্যে তোমরা কিন্তু কনসেন্ট্রেট করা তোমাদের জন্য ডিফিকাল্ট হবে। এটা একটা কমন কোয়েশ্চেন, যে কারণে আমার পরামর্শ কি, যে এখন অনেকে বলতে পারো ভাইয়া শুধু যদি আমি ইঞ্জিনিয়ারিং এ ফোকাস করি, যদি আমার ইঞ্জিনিয়ারিং এ না হয় তাহলে কি হবে? এটার জন্য আমার অ্যান্সার হচ্ছে, তোমার যদি ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিয়ে ইঞ্জিনিয়ারিং তোমার না হওয়ার তোমার আশঙ্কা তুমি বোধ করো, তাহলে তুমি অল্টারনেটিভ হিসেবে মেডিকেল না, অল্টারনেটিভ হিসেবে তুমি ভার্সিটির জন্য ট্রাই করো।
তো এটা আমার একটা পরামর্শ। আর আরেকটা পরামর্শ হচ্ছে, যদি তুমি মেডিকেলের জন্য ট্রাই করো, তাহলে মেডিকেল যদি ট্রাই করো, তাহলে মেডিকেলের জন্য তুমি যদি প্রিপারেশন নিতে চাও এবং তুমি যদি আশঙ্কা করো যে মেডিকেল আমার যদি না হয়, তাহলে আমি বলবো না যে মেডিকেল বাদ দিয়ে তুমি ইঞ্জিনিয়ারিং এর জন্য ট্রাই করো, তাহলে তুমি ভার্সিটির জন্য ট্রাই করো সেকেন্ড, তুমি যদি অপশন রাখতে চাও। কারণ কি, কারণ আমি এটা এই জন্য বললাম, কারণ হচ্ছে যে যদি তোমার ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নাও, তাহলে ইঞ্জিনিয়ারিং এর সাথে ভার্সিটির প্রিপারেশন তুমি কিন্তু অনেকটুকু অংশ তুমি কমন পাবে। অনেকটুকু অংশ কমন পাওয়ার ফলে তোমার যেটা লাভ হবে, ইঞ্জিনিয়ারিং পড়ার ফলে তোমার ভার্সিটির অনেকটুকু অংশ অটোমেটিক কভার হয়ে যাবে। বাদ বাকি কিছু অংশ যদি তোমার যেটা লাগতে পারে, সেটা কি, তোমার যদি ভার্সিটির বায়োলজি রিলেটেড কিছু সাবজেক্ট আছে যের জন্য বায়োলজি লাগে, সেজন্য তুমি বায়োলজিটা শুধু একটু আলাদা প্রিপারেশন নাও। একইভাবে তুমি যদি মেডিকেল প্রিপারেশন নাও, তাহলে মেডিকেলের প্রিপারেশন দিয়ে ভার্সিটির অনেকটুকু তোমার কভার হয়ে যাবে, হয়তো ম্যাথে একটু দুর্বলতা থাকবে, এই জন্য আলাদাভাবে তুমি শুধু ম্যাথটা করে নাও। সো এটা একটা কমন ডাইলেমা অনেকের থাকে ক্যারিয়ারের এই পাথটা সিলেক্ট করার ক্ষেত্রে। দ্যাটস ওয়াই আমার সাজেশন হচ্ছে যে কোনো একটা চুজ করো। আমি এখানে একটা এক্সাম্পল বলি। ধরো যে একটা নদী পার হবা, একটা নৌকায় উঠেছো, নৌকায় ওঠার পর তোমার টেনশন হচ্ছে, হায় হায় মাঝ পথে গিয়ে যদি নৌকা আবার ছিদ্র হয়ে যায়, পানি উঠে যায়, উল্টে টুলটে যায়, তাহলে আমি একটা ব্যাকআপ রাখি। ব্যাকআপ কি, আমি আরেকটা নৌকা জোগাড় করি। তো দুইটা নৌকা জোগাড় করেছো তো নিজেকে সিকিউর করার জন্য। এরপর কি করলো, এক পা এই নৌকায় দিলে, আরেক পা এই নৌকা দিলা, দিয়ে তারপর জার্নি শুরু করলাম। তাহলে কি হবে, তাহলে যেটা হবে, যদি এক নৌকায় জার্নি শুরু করতা, হয়তো তুমি মোস্ট অফ দ্য কেস পারে পৌঁছাতা, একটা দুটো অ্যাক্সিডেন্টাল কেসে হয়তো ডুবে যাইতা। আর যদি দুই পা দুই নৌকায় দিয়ে জার্নি শুরু করো, তাহলে মোটামুটি এটা অবধারিত সত্যি নৌকা ডুবে উল্টে পড়ে যাওয়া। তবে সবসময় এক্সেপশন থাকে, আমার কথাগুলো জেনারেল সিচুয়েশনের জন্য। এক্সেপশন কি, কিছু স্টুডেন্ট আছে ইন্টার লাইফে এত ইনডেপথ পড়ালেখা করেছে, কনসেপ্ট এত বেশি ক্লিয়ার যে তারা হয়তো এই লোডটা নিতে পারবে। একই সাথে ইঞ্জিনিয়ারিং, একই সাথে মেডিকেল, দুইটাকে মিলিয়ে দেখা যাবে যে যে প্রিপারেশন নেওয়া দরকার সেটা টাইম তারা বের করতে পারে। বাট মোস্ট অফ দ্য কেস আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স হচ্ছে শুধু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনেরই এতটুকু লোড থাকে যে এই একটা কভার করতে মোস্ট অফ ইউ তোমাদের মানে নাভিশ্বাস উঠে যাবে। অথবা শুধু মেডিকেলেরই জন্য এত প্রেশার থাকে যে শুধু মেডিকেল কভার করতে তোমাদের অনেকে হাঁপিয়ে যাবে। ফলে একই সাথে তুমি ইঞ্জিনিয়ারিং মেডিকেল দুইটাকে টার্গেট করবা এবং দুইটার জন্য ইকুয়াল ফোর্স দিবা, এনার্জি দিবা। এটা আমার কাছে মনে হয় যে খুব ভালো স্ট্র্যাটেজি হবে না। সো ক্যারিয়ারের ডিরেকশনের জায়গা থেকে এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা তোমাদের সাথে আমার শেয়ার করা উচিত। আর যারা অলরেডি ডিসাইডেড, দ্যাটস গুড। আর এখন আমি কিছু টপিকে ঢুকবো, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং টাইমের পড়ালেখার প্যাটার্ন কি হবে, বা শুধু ইঞ্জিনিয়ারিং টাইমে কেন, প্রিপারেশন টাইমে কেন, সারা জীবনের জন্য। তো আমাকে খুব কমন একটা কোয়েশ্চেন ফেস করতে হয়, সেটা হচ্ছে ভাইয়া দিনে কত ঘন্টা পড়তে হবে, কত ঘন্টা পড়লে বুয়েটে চান্স পাওয়া যাবে, কত ঘন্টা পড়লে যে ঢাকা মেডিকেলে চান্স পাওয়া যাবে। তো আমি তখন বলি যে আমাকে এই কোয়েশ্চেন করো না, এটা একটা ভুয়া প্রশ্ন। বরং আমাকে এই প্রশ্ন করো যে ভাইয়া কতটুকু মনোযোগ দিয়ে পড়তে হবে। বিকজ এইখানে টাইম জিনিসটা ম্যাটার করবে না। প্রথমত টাইম ম্যাটার করবে পরে, মূলত ম্যাটার করবে কি তোমার ফোকাস। ফলে আমাদের এখন দেখবা আমরা কিন্তু অনেক বেশি ডিফোকাস, আর অনলাইন এসে তো আমাদেরকে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমাদেরকে আরো বেশি ডিফোকাস করে ফেলছে। এবং আমি একটা পরিসংখ্যান দেখেছিলাম বেশ আগে, যে ফেসবুক চালু হওয়ার আগে আর ফেসবুক যারা ইউজ করে, এটা ইউজের কত বছর পরে যেন জরিপটা হয়েছিল, আমার ঠিক মনে নাই, 6, 7, 8 বছর এরকম। এই সময়ের মধ্যে যারা নিয়মিত ফেসবুক ইউজার, তাদের ফোকাস 40% রিডিউস করেছে। কারণ আমরা তো ক্রমাগত ডিফোকাস, এখানে একবার ক্লিক দেই, ওইখানে একবার ক্লিক দেই, তারপর এখানে একটা কমেন্ট দেই, ওইখানে আবার যাই, ওই ট্যাবে যাই, এই ট্যাবে যাই না। তো পড়তে বসলে কি হচ্ছে, সেম প্রবলেম। পড়তে বসছো, মন চলে যাচ্ছে দেশে বিদেশে, এখানে সেখানে, মানে কত জায়গায় যে মাইন্ড ঘুরে বেড়াচ্ছে, ট্রাভেল করে বেড়াচ্ছে, তার কোনো শেষ নাই। ফলে এই জন্য যদি জিজ্ঞেস করো আমাকে কত সময় পড়তে হবে, আমি বলবো যে এই প্রশ্ন না করে আমাকে জিজ্ঞেস করো কতটুকু ফোকাস দিয়ে পড়তে হবে। আচ্ছা, অনেক অনেক প্রশ্ন আসতেছে, আমি 2-4টা প্রশ্ন নিব। আমি ওই যে আমাদের সাথে রাতুল আছে, রাতুল একটু মাঝখানে এসে জয়েন করো, যে আমাকে কোয়েশ্চেন গুলো একটু সাপ্লাই করো, যে কোন কোন কোয়েশ্চেন ওদের মধ্যে বেশি বেশি আছে সেটা। তো আমি যেটা বলছিলাম সেটা আগে শেষ করে নেই। তো এইটা একটা ভেগ কোয়েশ্চেন যে ভাইয়া কত সময় ধরে পড়বো। প্রশ্নটা কি করতে হবে বলো দেখি, কমেন্টে সবাই লিখে ফেলো, কি কি প্রশ্ন করতে হবে, কতটুকু মনোযোগ দিয়ে পড়বো, ফোকাস কতটুকু রাখতে হবে। যদিও আমি ফোকাসের উপর কমপ্লিটলি আলাদা একটা লেকচার দিব, বাট আজকে অন্তত টপিক গুলা বলি কোথায় তোমাকে কনসেন্ট্রেট করতে হবে। সো এখন অনেকেই বলবা যে ভাইয়া ফোকাস তো রাখতে চাই,
পড়ালেখা তো মনোযোগ দিয়ে করতে চাই, মন তো থাকে না, মনকে আটকায় রাখতে পারি না, মন এখানে যায় সেখানে যায়, সেটার কি করব? হ্যাঁ, সেটা ডেফিনেটলি অ্যান্সার আছে। কি মনে হয় তোমাদের? মাইন্ডকে কিভাবে কন্ট্রোল করা যায়, মাইন্ডের ফোকাস কিভাবে কনসেন্ট্রেট রাখা যায়, কনসেন্ট্রেশন করা মানে ধরে রাখা যায়, কনসেন্ট্রেট মানে পিন পয়েন্ট কনসেন্ট্রেট করা যায়, সেটা আর কি কোনো ইয়ে আছে কিনা, টিপস আছে কিনা, কোনো ফর্মুলা আছে কিনা? অ্যাবসলিউটলি আছে, অ্যাবসলিউটলি আছে, এবং আমি চাই সেটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা শেয়ার করবো। বাট আজকে অন্তত এইটুকু তথ্য তোমাদেরকে বলি, তোমাকে ইউ হ্যাভ টু লার্ন, তোমাকে মাইন্ডকে কিভাবে ফোকাস করতে হয়, ইউ হ্যাভ টু লার্ন। যদি তুমি এই 3-4 মাস সময়ে সেই ফোকাসটা করতে না পারো, তাহলে কিন্তু তুমি আগাতে পারবে না। তো আরেকটা কোয়েশ্চেন এখানে অলরেডি অনেকের কমন আসছে যে ভাইয়া পরীক্ষা খারাপ হয়ে গেছে, এখন আমি কি করব? সো এখন তুমি কি আর করবা? এখন তুমি পড়ালেখা ছেড়ে দাও। না সরি, আমি দুষ্টমি করছি, পড়ালেখা ছেড়ে দেওয়ার ইস্যু নাই। পরীক্ষা যদি তোমাদের খারাপ হয়ে থাকে, যাদের এই কোয়েশ্চেনটা মাথায় আসতেছে যে ভাইয়া আমাদের পরীক্ষা খারাপ হয়ে গেছে, এখন আমরা কি করব? নাম্বার 1 হচ্ছে যে আমরা একটা কথা উদ্ভাসে বিভিন্ন সময় ইউজ করে থাকি, এটা একটা চাইনিজ প্রভার্ব, ফলিং ডাউন ইজ নট ডিফিট, ডিফিট ইজ when someone refuses to get up। আমরা এটাকে বাংলা করেছিলাম যে পতনেই পরাজয় নয়, ঘুরে দাঁড়ানোর প্রত্যয় না থাকাটা পরাজয়। আর এটার একটা অবশ্য কবিতা টাইপের অনুবাদও করা হয়েছিল, সেটা হচ্ছে হোঁচট খাওয়া মানেই হেরে যাওয়া নয়, জয়ের অনীহা থেকেই পরাজয় শুরু হয়। তো খেয়াল করো কথাটা, ফলিং ডাউন ইজ নট ডিফিট, তুমি পড়ে গেছো, এটা পরাজয় না। তুমি ঘুরে দাঁড়াতে চাচ্ছ না, এটা পরাজয়। ফলে কারো যদি এক্সাম অলরেডি খারাপ হয়ে থাকে, তাহলে এটা এক ধরনের সাময়িক পরাজয়। তো এটাকে পরাজয় হিসেবে মেনে নিয়ে যদি তুমি এখন হাত পা গুটায় বসে থাকো এবং সারাদিন শুধু এই টেনশনই করো, আমার এখন কি হবে, হায় হায় আমার এখন কি হবে, তার মানে এক ধরনের পরাজয়কে বরণ করা, তার মানে তুমি উইন করবে না। তো তুমি যদি সাময়িক কোনো পরাজয় বরণ করেও থাকো, তোমাকে শিখতে হবে হাউ টু গেট আপ, কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। তো আমি এখানে এখন, এটা তো থিওরিটিক্যাল কথা গেল, এখন প্র্যাকটিক্যালি বলি। প্র্যাকটিক্যালি মানে পরীক্ষা খারাপ হওয়ার তো অনেকগুলো লেয়ার আছে। একটা লেয়ার হচ্ছে ভাই এমন খারাপ পরীক্ষা দিয়েছি যে আমি ফেল করব, তাহলে তো কোনো উপায় নাই, তোমার নেক্সট বারের জন্য প্রিপারেশন নিতে হবে, আবার পরীক্ষা দিতে হবে। বাট আমি মনে করি মোস্ট অফ দ্য কেস সেটা না। মোস্ট অফ দ্য কেস হচ্ছে যে ভাইয়া আমার যে প্রিপারেশন হয়েছে, আমার টার্গেট হয়তো বুয়েট, বাট হচ্ছে আমার যে পয়েন্ট আসার কথা হয়তো সেই পয়েন্টটা আসবে না। মোস্ট অফ দ্য কেস আমার ধারণা এইটাই হচ্ছে কমন ফেনোমেনা। তো আমার 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 বক্তব্যটা হচ্ছে যে ধরা যাক বুয়েটে তোমার টার্গেট, বুয়েটের জন্য যে পয়েন্ট দরকার সেটা তোমার আসবে না, ধরো এই ঘটনা ঘটে গেছে তোমার লাইফে, তাহলে তুমি কি করবা? তাহলে কি তুমি তোমার লাইফটাকে স্টপ করে দিবা, ডেড এন্ড? ডেফিনেটলি না। তাহলে তুমি কি করবা? অল্টারনেটিভ খুঁজতে শুরু করবা। কারণ হচ্ছে যে বুয়েটে পড়াই তো আর মানে জীবনের অর্থ না যে জীবন মানে বুয়েটে পড়া, তাই না? জীবন মানে অনেক কিছু। জীবন এতটাই প্রচন্ড প্রচুর, মৃত্যুতেও থেমে থাকে না জীবনের উৎসব, জীবনানন্দ দাশের কবিতা। তো খুবই সুন্দর কথা না, জীবন এতটাই প্রচন্ড প্রচুর। সো তাহলে তুমি কি করবা? সো তোমার যদি ইচ্ছা হয় বুয়েটে পড়ার, আচ্ছা আমার তাহলে প্রশ্ন হচ্ছে বুয়েটে তুমি কেন পড়তে চাও? একটা হচ্ছে বুয়েটে পড়লে ভাব হয়, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ভাব হয় বুঝলাম, বাট আসলে কি আমি ইঞ্জিনিয়ার হতে চাই, এই করতে। আচ্ছা ইঞ্জিনিয়ার কি বুয়েটে পড়লে হওয়া যায়, আর কোনো কোথাও হওয়া যায় না? হওয়া যায়। যদি হওয়া যায় তাহলে তোমার রুয়েট কুয়েট চুয়েটের জন্য তুমি ট্রাই করবা, রুয়েট চুয়েট কুয়েট যদি না হয় তুমি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য ট্রাই করো, অথবা তুমি আরো ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আরো অনেকগুলো রাস্তা আছে, সেখানে ট্রাই করবা। ফলে যে স্টুডেন্টরা এখন থেকেই এই টেনশন করে দিনের কয়েক ঘন্টা নষ্ট করতেছো, যদি আমার পয়েন্ট আসে তাইলে আমি কি করব? আরে বাবা, আমার প্রশ্ন এই অ্যান্সার খুব সোজা। যদি তোমার পয়েন্ট ভালো আসে তাহলে তোমাকে পড়তে থাকতে হবে, যদি তোমার পয়েন্ট ভালো না আসে তাহলে তো এমন না তুমি পড়ালেখা ছেড়ে দিবা, তাহলেও তোমাকে পড়তেই থাকতে হবে। ফলে ফুল কনফিডেন্সে এখন থেকে পড়তে শুরু করো, রেজাল্ট যা আসে আসুক। কারণ তুমি ধরে নাও তোমার সবচেয়ে ওর্স্ট কেস রেজাল্ট যেটা হতে পারে, ওর্স্ট কেস সিনারিও, যে তোমার ইঞ্জিনিয়ারিং এ তুমি পড়তে চাও বাট ইঞ্জিনিয়ারিং এর বুয়েটের পয়েন্ট আসবে না। সো আমি বলতেছি তাহলে তো তুমি ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে মেডিকেলের জন্য ট্রাই করবা, সেটা তো অ্যাকচুয়ালি ভালো ইয়ে না, মানে সিচুয়েশন কি বলে পলিসি হবে না। ফলে ইঞ্জিনিয়ারিং এরই সেকেন্ড লেয়ার থার্ড লেয়ারে যা আছে সেটার জন্য তুমি সেই ওয়েতেই পড়তে শুরু করো। এবং ওখানে আমি দেখছি এটা প্রচুর স্টুডেন্ট আছে জাস্ট এই চিন্তা করতে 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 দিনের টাইম নষ্ট করে ফেলে যে ভাইয়া আমার তাহলে কি হবে, আমার তাহলে কি হবে, আমার তাহলে কি হবে। আমরা সবসময় বলি চিন্তা করা ভালো, দুশ্চিন্তা করা খারাপ। তো তুমি চিন্তা করো, ভালো কথা, মাথা কাটাও ভালো কথা, বাট দুশ্চিন্তা করে লাভ এই পৃথিবীতে কে কবে করেছে? ফলে তুমি যদি প্রত্যেকদিন 1 ঘন্টা করে চিন্তা করো আমার যদি পয়েন্ট না আসে তাহলে আমার কি হবে, পড়তে বসো আর শুধু এইটাই যদি চিন্তা করো, আমাকে বলো তাতে তোমার বেনিফিটটা কি হবে? তাতে কি তোমার কোনো বেনিফিট হবে? কোনো বেনিফিট নাই।
কোনো বেনিফিট যেহেতু নাই, ফলে হচ্ছে যে আশঙ্কামূলক জিনিস মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। এটা একটা অনেক বড় মাইন্ডসেট। থিঙ্ক পজিটিভ, যে আমার যা আসুক আমি সেখান থেকে আগাবো। আমি পড়ে যেতে পারি, বাট আমি ঘুরে কেন দাঁড়াবো না? বলে আমার পয়েন্ট কম আসতে পারে, বাট আমি ঘুরে কেন দাঁড়াবো না? ঠিক আছে, আমার কথাটা বুঝতে পারছো? সো এই জন্য, এবং একইভাবে আমি যদি মেডিকেলের জন্য বলি, মেডিকেলের জন্য একই কথা, যে তুমি যদি মেডিকেলে মনে করো ডিএমসি আমার হবে না, তাহলে আরো অনেকগুলো মেডিকেল আছে, অথবা মেডিকেলের যদি প্রাইভেট মানে পাবলিক না হয় প্রাইভেট আছে। মানে সোজা কথা, তোমার রেজাল্ট খারাপের জন্য তুমি কি পড়ালেখা ছেড়ে দিবা? সেটা যেহেতু দিবা না, তাহলে তোমাকে পড়ালেখা করতেই থাকতে হবে। দ্যাটস ওয়াই যদি এখন তুমি খারাপ করে থাকো, নেক্সট তুমি আরো রিগোরাস পড়ালেখা করে সেটাকে কাভার করার চেষ্টা করো। ঠিক আছে, তবে এখানে একটা খুবই ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হচ্ছে আমি সবার আগে তোমাকে বলবো এটাকে অ্যানালাইসিস করো, তোমার এক্সাম কেন খারাপ হলো। তুমি এই অ্যানালাইসিস না করে নেক্সট প্ল্যান বানিও না। এক্সাম তোমার কেন খারাপ হলো এইটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এটা যদি হয় তোমার নিজের দোষ, তাহলে সেই দোষ যদি তুমি খুঁজে বের না করো এবং সেটাকে যদি তুমি কারেক্ট করার চেষ্টা না করো, তাহলে কিন্তু সেই সেম ভুল তুমি আবার করবা, ঠিক আছে? আমার কথাটা বুঝাইতে পারছি? লেট মি রিপিট ইট, যে আমরা একটা প্রবাদ বলি যে নেড়া একবার বেলতলা যায়, নেড়া একবারই বেলতলা যায়। বাট আমি মনে করি যে না, নেড়ারা বারবার বেলতলা যায়। কেমনে? উদাহরণ বলি, দেখবা প্রত্যেকটা বছর ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষা দেওয়ার সময় তোমার মনে হয়েছে, আল্লাহর কাছে দোয়া করছো, আল্লাহ তুমি এইবার কোন রকম আমারে পাশ করায় দাও, এরপরের থেকে আমি ভালো হয়ে যাবো। এবং তুমি কিন্তু আন্তরিক ভাবে মনে করছিলা যে আল্লাহ এইবার যদি কোন রকম আমি পার হয়ে যাই, জানুয়ারি থেকে ভালো হয়ে যাব। বাট দেখো পরের বছর এই একই দোয়া ডিসেম্বর মাসে আবার করতে হয়েছে। এবং এটা একবার না, দুইবার না, যতদিন স্টুডেন্ট ছিল প্রায় প্রত্যেকবার ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষার সময় তুমি সেম দোয়া করছো। ফলে নেড়ারা কয়বার বেলতলা যায়? বারবার বেলতলায় যায়। ফলে যদি তুমি এখন অ্যানালাইসিস করতে না পারো তুমি কেন খারাপ করেছো, তোমার সমস্যাটা কোথায় ছিল, তোমার গ্যাপটা কোথায় ছিল, সেইটা তুমি ফাইন্ড আউট যদি না করো, তাহলে এটা গ্যারান্টেড তুমি আবারও সামনে খারাপ করতে যাচ্ছ। আর যদি এইটা ফাইন্ড আউট করো, আমার গলতটা কোথায় ছিল সেখানে পিন পয়েন্ট করো, সেইটাকে টার্গেট করে অ্যাড্রেস করে তুমি যদি দেন নিজেকে প্রিপেয়ার করতে শুরু করো, তাহলে হচ্ছে তুমি এখান থেকে ঘুরে দাঁড়াতে পারবা। আর ঘুরে দাঁড়ানোর এত 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 সব হিস্ট্রি আছে, আমরা যেগুলো আস্তে 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 তোমাদের সাথে শেয়ার করব। সেখানে আমরা মানে তুমি অনেক বেশি কনফিডেন্স পাবা তখন, যে কত 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 ধ্বংসস্তূপ থেকে, বলতে গেলে একেবারে ধ্বংসস্তূপ থেকে গেলে যে সেখান থেকে আবার ঘুরে দাঁড়ানো যায়, তাই না? হান্ড্রেডস অফ এক্সাম্পল প্রত্যেকটা বছর আমাদের এখানে শত শত হাজার হাজার স্টুডেন্টের এরকম এক্সাম্পল আছে। বাট ওই যে একই কথা, সবাই ঘুরে দাঁড়াবে না, তাই না? রেজাল্ট খারাপ করেছে, সেখান থেকে কেউ একজন ঘুরে দাঁড়িয়ে প্রচন্ড ভালো কিছু করে ফেলবে, আর কেউ একজন পতন থেকে আরো গভীর পতনে চলে যাবে। সো তোমার মাইন্ডসেট এই ডিফারেন্সটা মেক করে দিবে, এই ডিফারেন্সটা এনে দিবে। ঠিক আছে, সো আমি যেহেতু আজকের সেশনটা খুব বেশি লম্বা করার আমার টার্গেট নাই, হয়তো আর 5-10 মিনিট এটা কন্টিনিউ করব। সো আরেকটা পয়েন্ট, অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আজকে আমি শুরু করব এবং নেক্সট দিন গিয়ে শেষ করবো ইনশাল্লাহ, সেটা হচ্ছে এই পয়েন্টটা, এই যে যতগুলো কোয়েশ্চেনের মধ্যে এখানে আসছে তার মধ্যে আচ্ছা, এই পয়েন্টটা বলার আগে তোমাদের জন্য আরেকটা একটু টিপস দিয়ে দিই। যেহেতু তোমরা এখন পড়ালেখার মধ্যে আছো, আমি একটা ইম্পর্টেন্ট টিপস দিই, প্রত্যেকদিন ছোট ছোট 1-2টা করে টিপস দিব। সেটার মধ্যে একটা টিপস হচ্ছে, পড়ালেখাতে আমরা বলি যে মানে ট্রাই হার্ডার, তাই না? এই শব্দটা আমরা ইউজ করি, ট্রাই হার্ডার। আমি হার্ডার শব্দটা ইউজ না করে এখানে আমি শব্দটা ইউজ করতে চাই স্মার্টার। ট্রাই স্মার্টার, স্মার্ট ওয়েতে ট্রাই করো। যেমন আমি একটা এক্সাম্পল বলি, ধরো দুইজন রিক্সাওয়ালা, একজন রিক্সাওয়ালা অনেক, রিক্সা যখন থেমে থাকে সেখান থেকে রিক্সা চালু করতে কিন্তু অনেক কষ্ট হয়, তাই না? অনেক কষ্ট করে পেডেল টেডেল দিয়ে দিয়ে রিক্সাটাকে সে চালু করলো। চালু করার পর কিছুক্ষণের মধ্যে সে খুব মানে খুশি হয়ে গেল যে আরে রিক্সা তো চালু হয়ে গেছে, আমার আর কষ্ট করার দরকার কি, তো আমার আর কষ্ট করার দরকার নাই, এটা মনে করে সে পেডেল দেওয়া বন্ধ করে দিল। তো পেডেল দেওয়া যদি বন্ধ করে দেয়, কিছুক্ষণ পর কি হবে? রিক্সাটা থেমে যাবে। রিক্সাটা থেমে যাওয়ার পর তার টনক নড়লো, হ্যাঁ হ্যাঁ রিক্সা তো থেমে গেছে, তাহলে কি করা যায়? এবার সে কি করলো? আবার কষ্ট করে প্রথমবারের মতো প্যাডেল দিয়ে রিক্সাটাকে চালু করলো। আর নেড়ারা যেহেতু বারবার বেলতলা যায়, এবারও সে একই ভুল, আবারও সে খুশি হয়ে গেল, আরে রিক্সা তো এমনি চলে, প্যাডেল না দিলেও চলে,
প্যাডেল দেওয়া বন্ধ করে দিল, কিছুক্ষণ পর রিক্সা গিয়ে আবার থেমে গেল। এইভাবে কিছুক্ষণ পর পর সে প্যাডেল দিয়ে রিক্সা চালু করে, রিক্সা আবার থেমে যায়, আবার চালু করে, আবার থেমে যায়। এবার আসো দ্বিতীয় আরেকজন রিক্সাওয়ালা, সে কি করেছে, সে হচ্ছে অনেক কষ্ট করে রিক্সাটাকে চালু করে, চালু করার পর দেখলো হ্যাঁ প্যাডেল না দিলেও রিক্সা চলে, কিন্তু আস্তে আস্তে গতি কমে যায়। তো সে কি করে, কিছুক্ষণ ওয়েট করে, গতি একটু কমে গেলে আবার একটা দুইটা পেডাল দেয়, গতি একটু কমে গেলে আবার একটা দুইটা পেডাল দেয়, ফলে তার রিক্সা না থেমে কি হবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। এখন এই দুই রিক্সাওয়ালার মধ্যে দেখো কষ্ট বেশি কে করছে, প্রথম জন, আর আউটপুট বেশি কে পাচ্ছে, দ্বিতীয় জন। তাহলে দেখো স্মার্ট কে, স্মার্ট কিন্তু দ্বিতীয় জন, যে কম কষ্ট করেও বেশি আউটপুট পাচ্ছে, বিকজ সে স্মার্ট ওয়েতে রিক্সা চালাচ্ছে। তো আমি রিক্সাওয়ালার গল্প কেন নিয়ে আসলাম, যে ভাই আমরা স্টুডেন্ট মানুষ, রিক্সাওয়ালার গল্প শুনে আমাদের কি লাভ? লাভ হচ্ছে এখন কম্পেয়ার করো তোমার স্টাডির স্টাইলের সাথে। সো আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টস প্রথম রিক্সাওয়ালার, মোস্ট কি বলতে গেলে প্রায় সবাই প্রথম রিক্সাওয়ালার মতো করে স্টাডি করে। কিরকম? কোনো একটা টপিক যখন জীবনে তুমি প্রথমবার পড়ো, এটা কিন্তু রিক্সা চালু করার মতো কষ্ট। থেমে থাকা রিক্সা চালু করতে যেমন কষ্ট, নতুন একটা টপিক আত্মস্থ করতে তোমার কিন্তু ওই পরিমাণ কষ্ট হয়। ওই পরিমাণ কষ্ট করে ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা বা একদিন পুরো খরচ করে একটা টপিক তুমি বুঝলা, অ্যান্ড ইউ ফিল গুড যে এটা আমি পারি, এটা আমি পারি মনে করার পর তুমি কি করলা, এটা আর টাচ করো না, এটা আর টাচ না করে তুমি হচ্ছে অন্য টপিকে চলে গেলা, আরেক টপিকে, আরেক টপিকে। তো 1 মাস, 2 মাস বা 1.5 মাস, 3 মাস পর যখন পরীক্ষাটা চলে আসে, তার আগে ওই টপিকটা যেটা তুমি ভেবেছিলা আমি পারি, এটা যখন তুমি খোলার পর বলতে গেলে প্রায় সব ক্ষেত্রে কি হয়, টপিকটা দেখে মনে হয় হ্যাঁ হ্যাঁ চেনা চেনা লাগে, কিন্তু মনে আর পড়ে না, কি পড়েছিলা, কি বুঝেছিলা, দেখা যায় আর মনে হয় না, মনে থাকে না। ফলে কি করতে হয়, শুরুতে যে পরিমাণ এফোর্ট তুমি দিছিলা, সেকেন্ড বার প্রায় ইকুয়াল পরিমাণ এফোর্ট দিয়ে তোমাকে আবার জিনিসটা শিখতে হয়, ওই প্রথম রিক্সাওয়ালার মতো। তো এভরি টাইম তুমি কষ্ট করে একটা টপিক শিখছো, কিছুদিন এটাকে আর টাচ না করে এটা ভুলে যাচ্ছ, আবার কষ্ট করে টপিকটা শিখছো। সেজন্য স্মার্ট ওয়েতে পড়তে গেলে কিভাবে পড়া উচিত, আমার সাজেশন হচ্ছে স্মার্ট ওয়েতে পড়তে গেলে তোমার প্রত্যেক দিন তোমার পড়ালেখার টাইম থেকে অ্যাটলিস্ট আধা ঘন্টা, এবং আরো ভালো হয় যদি 1 ঘন্টা টাইমকে তুমি নিষিদ্ধ সময় বলে ডিক্লেয়ার করো, ফরবিডেন টাইম, নিষিদ্ধ সময়। নিষিদ্ধ সময় মানে কি? নিষিদ্ধ সময় মানে হচ্ছে এমন একটা সময় যে সময়ে নতুন কোনো টপিক পড়া নিষিদ্ধ, যে সময়টাতে শুধুই তুমি রিসেন্টলি পড়া টপিক যেটা তুমি এখনো ভুলে যাও নাই সেটা পড়বা। আমি আবারও বলছি, যেমন ধরো আজকে অনেক কষ্ট করে তুমি একটা টপিক পড়লা, এখন এটা কিন্তু তোমার 2 দিন, 3 দিন, 4 দিন মনে থাকবে, তারপরে গিয়ে আস্তে আস্তে ভুলতে শুরু করবা। তো আজকে যেটা তুমি পড়েছো, এটা কালকে বা পরশু যেদিন একটু মনে করে ভুলে ভুলে যাচ্ছ, সেই দিন তুমি আবার যদি রিভাইজ করো, প্রথম দিন পড়তে যদি 4 ঘন্টা লাগে, দ্বিতীয় দিন বা তৃতীয় দিন যখন রিভাইজ করবো তখন কতক্ষণ লাগবে? হার্ডলি আধা ঘন্টা। চিন্তা করো, হার্ডলি আধা ঘন্টা লাগবে তোমার। তো আধা ঘন্টার মধ্যে তুমি ওই যে 4 ঘন্টায় যে গতি তৈরি করেছিলে, সেই গতি আবার তৈরি করতে পারবা। ফলে এখন তোমাদের যেটা সুবিধা হবে, হ্যাঁ ভাইয়া বুঝলাম কথা, বাট প্রত্যেকদিন এত এত পড়া, এর মধ্যে প্রত্যেকদিন পুরনো পড়া, কালকে এই পরীক্ষা সেই পরীক্ষা, এগুলো বাদ দিয়ে আবার পুরনো পড়া পড়বো? অ্যান্সার হচ্ছে ইয়াস। এই প্রলোভনটা থেকে বের হয়ে আসতে হবে। প্রত্যেকদিন অ্যাটলিস্ট তুমি আধা ঘন্টা সময় রাখো, যে সময়ে রিসেন্টলি যে সব টপিক তুমি পড়েছো এবং এখনো ভুলে যাও নাই, জাস্ট সেটাকে রিভাইজ করো। সেটাকে তুমি যদি বারবার রিভাইজ করো, এক একদিন এক একটা টপিক যেগুলো ভুলে যাও নাই, কোন একটা প্রথমবার পড়ার পর 3 দিন পর, তারপর হয়তো 7 দিন পর, তারপর হয়তো আরো কিছু সময় পর, এইভাবে যদি তুমি কন্টিনিউয়াসলি রিভাইজ করো, ওইটা এমন ভাবে ব্রেনের মধ্যে ঢুকে যাবে, দেখবা পরীক্ষার আগের রাতে হয়তো সেটা তুমি না পড়েও তুমি এটা পরীক্ষার হলে লিখে আসতে পারবা। ফলে আমি আবারও বলছি, এটা যেহেতু গুরুত্বপূর্ণ টিপস এবং আমার লাইফে এটা ইউজ করে আমি যেহেতু প্রচুর বেনিফিট পেয়েছি, সেজন্য আবার আমি তোমাকে মানে উদাহরণের সারমর্ম বলি। প্রত্যেকদিন অ্যাটলিস্ট আধা ঘন্টা সময় রাখো, যে আধা ঘন্টার সময় তুমি নতুন কিছু পড়বা না, যে আধা ঘন্টা সময় ডেডিকেটেড কি করার জন্য, রিসেন্ট পড়া টপিক যেগুলো ভুলে যাও না সেটা রিভাইজ করার জন্য। অল্প একটু সময়ে তুমি অনেক বেশি আউটপুট পারবা। এটা হচ্ছে স্মার্টার ওয়েতে পড়া। এখানে অনেকগুলো প্রশ্ন আসছে, প্রশ্নের মধ্যে আমাকে বারবার নোটিফাই করা হচ্ছে সেকেন্ড টাইমারদের জন্য কিছু বলার। সেকেন্ড টাইমারদের জন্য কি বলবো সেটা আমি ঠিক জানি না, মানে নির্দিষ্ট কোনো কোয়েশ্চেন বলতে হবে নাকি তোমাদেরকে মোটিভেট করার জন্য কিছু বলতে হবে, আই এম নট শিওর। আমি ধরে নিচ্ছি যে সেকেন্ড টাইম যারা পরীক্ষা দিচ্ছ তারা হয়তো রাতুল আমাকে যদি একটু হেল্প করো আমার ভালো হয়, মানে কোয়েশ্চেনটা কি সেকেন্ড টাইমারদের, একটু চলে আসো স্ক্রিনে। আমরা খুব ক্যাজুয়াল ওয়েতে জিনিসগুলো করতেছি, এটাকে খুব ফর্মাল ওয়েতে নেওয়ার দরকার নাই যে আমাদের সবকিছু স্মুথ গো হবে, আমরা মাঝে মাঝে ইন্টারাপ্ট করব। আমাদের এখানে রাতুল আছে, রাতুল খান অবশ্য
খুব হ্যালো এভরিওয়ান। বিখ্যাত মানুষ। ওয়ান কি 10 মিনিট স্কুলে প্রচুর ভিডিও করতে করতে সবাই নিশ্চয়ই চেনো। সো আমি একটু ওকে বলবো যে কোশ্চেন গুলা কি কি আসছে। আচ্ছা, আমি এখানে কিছু কোশ্চেন পেয়েছি যেগুলো বারবার রিপিটিটিভ কোশ্চেন গুলো, যে অনেকেই বারবার প্রশ্ন করেছে যে কিভাবে ফোকাস করবে। অনেকের হচ্ছে ফোকাসিং প্রবলেম হয়, এবং অনেকে আরো জানতে চেয়েছে যে ভাই আমি শুরুটা করব কোত্থেকে, যে আমি না হয় শুরু করলে অনেক কিছু করতে পারবো, কিন্তু আমি শুরুটাই করতে ভয় পাচ্ছি বা শুরুটা করতে আমার প্রবলেম হচ্ছে। তো শুরু করাটা কিভাবে এবং তারপর কিভাবে ফোকাসটা ধরে নেওয়া যায়। আর অনেকে প্রশ্ন করেছো যে আমরা কি পড়াশোনা সিরিজে চালিয়ে যাব, যে একটা সাবজেক্ট পুরোপুরি শেষ করার পর তারপর অন্য একটা সাবজেক্ট নিয়ে চিন্তা করা শুরু করব, নাকি আমি ডেইলি সবগুলো সাবজেক্ট একটু একটু করে ভাগ ভাগ করে এরকম করে পড়বো। তো এই জিনিসটা অনেকে জানতে চেয়েছো। তো এটা ছিল আরেকটা প্রশ্ন। এবং আরেকটা যেটা কমন প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে কিভাবে ডিস্ট্রাকশন থেকে দূরে থাকা যায়। যে ভাই আমি অনেক সারাদিন ফেসবুক চালাই, আমি সারাদিন হোয়াটসঅ্যাপে বসে থাকি, আমি সারাদিন ইউটিউবে ভিডিও দেখি। তো এই জিনিসগুলো থেকে কিভাবে বের হয়ে এসে আমার পড়াশোনায় ফোকাস করা যায়, এগুলো ছিল কমন প্রশ্ন। এবং অনেকে জিজ্ঞেস করেছিলে যে সেকেন্ড টাইমারদের জন্য কিছু বলুন, যে তারা এখন কি করবে, যে বা অনেকে হতাশ হয়ে যাচ্ছে যে আমাকে বোধহয় দিয়ে আর কিছুই হবে না, বা সেটা যে আসলে সত্যি না। তোমার শুধুমাত্র বুয়েট বা মেডিকেল যে জীবনের সবকিছু না, এই জিনিসটা নিয়ে একটু কথা বলা। তো এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমি অনেকগুলো প্রশ্ন পেয়েছি। তো এই প্রশ্নগুলো নিয়ে আমি হচ্ছে এখন সামনে হাজির হলাম এবং এই জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। তো আরো যা যা প্রশ্ন আছে তোমরা করতে পারো, আমরা সময় এবং সুযোগ মতো সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, থ্যাংক ইউ রাতুলকে আমাকে বেশ কিছু প্রশ্ন দেওয়ার জন্য। বাট আমরা যেহেতু বলেছি আজকে জাস্ট ইন্ট্রোডাক্টরি, এবং আজকে একটু জগা খিচুড়ির লেকচার হলো, এখান থেকে কিছু ওখান থেকে কিছু এরকম। সো আমরা আজকে মূলত যে প্রশ্নগুলো পেলাম এটার উপর আমরা ধারাবাহিকভাবে এক একটা প্রশ্ন ধরে ধরে অ্যান্সার গুলো একটু নিয়ে আসার চেষ্টা করব। তারপর আমি সেকেন্ড টাইমারদের জন্য একটু বলি, যারা অলরেডি সেকেন্ড টাইমের জন্য ট্রাই করছো, প্রথমত কনগ্রেচুলেশন। কনগ্রেচুলেশন কি জন্য? কনগ্রেচুলেশন এই জন্য বিকজ হচ্ছে বাকি যে সব তোমার ফ্রেন্ডরা একবারে পার হয়ে গেছে, তাদের চেয়ে কিছু ক্ষেত্রে তোমার বেশি, কি নাম বলে, প্রবাবিলিটি বেশি ভবিষ্যৎ লাইফে ওদেরকে বিট করার। এই কথাটা শুনে তুমি ভাবতে পারো ভাইয়া বোধহয় একটা আমাকে আজাইরা একটা বুঝ দিয়ে দিল, তাই না, বা আমাদেরকে একটা কি বলে মানে এমনি এমনি একটা সান্ত্বনা দিয়ে দিল। আমি যেটা এমনি এমনি সান্ত্বনা দেই নাই, তার কার্যকারণ ব্যাখ্যা করা যাবে লম্বা সময় নিয়ে, বাট আমি সংক্ষেপে একটু বলি যে একটা কমন এক্সাম্পল, ইভেন তোমার আব্বু আম্মু বা সিনিয়র যারা ওনাদেরকে জিজ্ঞেস করলে পাবা যে প্রচুর গুডি স্টুডেন্ট থাকে, ক্লাসের ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, ক্রমাগত সারা জীবন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, প্র্যাকটিক্যাল লাইফে খুব বেশি কিছু করে নাই। আবার উল্টা সারা জীবন ব্যাক বেঞ্চার ছিল, পিছন দিকে পড়ালেখা ঠিক মতো পারে নাই, এখন লাইফে তারা বিশাল কিছু হয়ে গেছে। এই এক্সাম্পলটা অনেক কমন একটা এক্সাম্পল। এটা কেন হয়? এইটা আমার একটা অ্যানালাইসিস আছে, এটার পিছনে অনেকগুলো কারণ আছে, বাট আমি যে কারণটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি সেটা হচ্ছে যারা ক্রমাগত ফার্স্ট সেকেন্ড হয়েছে, লাইফে কখনো পড়ে যায় নাই, হোঁচট খায় নাই, তারা শেখে নাই কিভাবে ফেইলুরকে হ্যান্ডেল করতে হয়। এবং প্র্যাকটিক্যাল লাইফে এই শিক্ষাটাই বলতে পারো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লার্নিং, ফেইলুরকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, আমি হোঁচট খাওয়ার পর কিভাবে আবার ঘুরে দাঁড়াবো, এটা কিভাবে শিখতে হয়। সো যারা সেকেন্ড টাইম ট্রাই করতেছো, আমি তাদেরকে প্রথমত কনগ্রেচুলেট করি যে আমাকে কি যেন কংগ্রেচুলেশন করতে বলতেছে। 1K লাইভ মানে কি? ও আচ্ছা, মানে 1000 জন লাইভে আছে। ওয়েল, কংগ্রেচুলেশন। আচ্ছা, যাই হোক, ভেরি গুড। এখন প্রযুক্তির কারণে কত সহজ হয়ে গেছে, কত ইজিলি আমরা মানুষজনের সাথে কানেক্ট হতে পারি। আচ্ছা, যেটা বলছিলাম, তো কি বলছিলাম ভুলে গেলাম। আমি কংগ্রেচুলেশন জানাতে চাচ্ছিলাম যে প্রথমত তোমরা হোঁচট খাওয়ার পর হেরে না গিয়ে তোমরা ট্রাই করছো আবার ঘুরে দাঁড়ানোর, এবং এই ব্যর্থতাটাকে যদি তুমি হ্যান্ডেল করতে শেখো এবং লেগে থাকো এবং লেগে থাকলে ইনশাল্লাহ তোমার আউটকাম আসবে। এইটা তোমার লাইফে যে কনফিডেন্স তৈরি করবে, এই কনফিডেন্সটা যারা কখনো হোঁচট খায় না তার জীবনে তৈরি হয় নাই, হবে না। এবং এই কনফিডেন্সটা কেন দরকার? কারণ প্র্যাকটিক্যাল লাইফে এমন কখনো পৃথিবীতে কোনো মানুষ করতে পারে নাই যে যেটাই ধরবে সেটাই সাকসেসফুল, যেটাই ধরবে সেটাই সাকসেসফুল। এবং বলা হয় পৃথিবীর মোস্ট মানে ধরো মানে কি বলে মানে জার্নিটা, ডিফিকাল্ট জার্নিটা করতে হয় এন্টারপ্রেনারদের, উদ্যোক্তাদেরকে। সো উদ্যোক্তাদের মধ্যে সবচেয়ে ব্রিলিয়ান্ট উদ্যোক্তা যারা, সবচেয়ে সাকসেসফুল উদ্যোক্তা যারা, তাদের সাকসেস রেট থাকে মোস্ট অফ দ্য কেস 20 থেকে 30%। মানে তার 10টা জিনিস ট্রাই করলে 7টা 8টা ফেল করে 2টা থেকে 3টা দাঁড়ায়। ফলে এখন তুমি চিন্তা করে দেখো, প্র্যাকটিক্যাল লাইফটা যদি এমনই হয়, তাহলে সেই লাইফে নেভিগেট করার জন্য, সেই লাইফে সামনে যাওয়ার জন্য তোমাকে শেখা উচিত হাউ টু হ্যান্ডেল ফেলিওর। তার মানে আবার এটাকে কেউ অন্য অর্থে নিও না
যে ভাইয়া তাইলে আপনি কি আমাদের সবাইকে একবার দুইবার করে ফেল করতে বলতেছেন? না, সেটা আমার বক্তব্য না। বাট আমার বক্তব্য হচ্ছে চলার পথে যা কিছু তুমি করতে চেয়েছো অনেক সময় সেটা হবে না, দ্যাট ইজ এ সর্ট অফ ফেলিওর। বাট সেখান থেকে তুমি যে ঘুরে দাঁড়াতে চাচ্ছ এবং সেখান থেকে তুমি যে কি বলে করতে চাচ্ছ বা মানে ঘুরে দাঁড়াতে চাচ্ছ এবং তুমি নিজেকে আবার তৈরি করতে চাচ্ছ, এই যে মেন্টাল এনার্জিটা, এবং সেই মেন্টাল এনার্জি ধরে রেখে তুমি যদি আসলেই সামনে আগাতে থাকতে পারো, তাহলে কিন্তু আমার ধারণা বাকিদেরকে ক্রস করে তুমি হয়তো আরো দূরে চলে যাবে, আরো সামনে চলে যাবে। বাট তোমার জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে সেই প্যাশনসটা ধরে রাখা এবং দমটা না হারানো। হ্যাঁ, দমটা না হারানো। তো আমি টিপসের মধ্যে যে টিপসটা দিয়ে দিলাম সেটা তো বলে ফেলছি, ওই নিষিদ্ধ সময়, এটা মনে রাখবা। আর ফাইনালি আরেকটা টপিক আজকে একটু শুরু করব, ইনশাল্লাহ নেক্সট ডে কন্টিনিউ করব। আমি 4টা সফটওয়্যারের কথা বলেছি, এখনো নাম বলি নাই, বলেছি 4টা সফটওয়্যার তোমার ব্রেনে ইনস্টল করলে আমার লাইফের পার্সোনাল জার্নি থেকে এবং আমার পড়া বিভিন্ন বই, বিভিন্ন জনের জীবনী বা বিভিন্ন নন ফিকশন বই, সাকসেস নিয়ে লেখা বই, এখান থেকে আমি যা শিখেছি সেখান থেকে আমি মোটামুটি একটা অনুসিদ্ধান্ত বলতে পারো আসছি যে 4টা সফটওয়্যার ব্রেনের মধ্যে ইনস্টল করা লাগবে। যে 4টা সফটওয়্যারের মধ্যে আমি আজকে একটা প্রথমত তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে ডিটারমিনেশন, দৃঢ় প্রতিজ্ঞা। যেমন আমি যদি তোমাদেরকে এখন জিজ্ঞেস করি যে তোমাদের মধ্যে কার কার ইচ্ছা আছে ভর্তি পরীক্ষায় ভালো করার, সবাই বলবা ইয়েস ইয়েস ইয়েস, যে আমার 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 আমার। সো এই জরিপ চালানোর কোনো দরকার নাই, যে সবারই ইচ্ছা আছে ভর্তি পরীক্ষায় ভালো কিছু করার। বাট আমি যদি জিজ্ঞেস করি কয়জনের ডিটারমিনেশন আছে, দৃঢ় প্রতিজ্ঞা আছে যে আমাকে ভর্তি পরীক্ষায় ভালো একটা কিছু করতেই হবে, আমার মনে হয় তাতে বোধহয় অনেকেই হাত তুলে ফেলবা। বিকজ আমি যখন মানে কি বলে রিয়েল লাইফ সেমিনার গুলা নেই, হাত তুলতে বলে দেখি তখন সবাই হাত তুলে, যে সবাই ডিটারমাইন্ড যে আমাকে ভালো কিছু করতেই হবে। তখন আমি বলি হাত নামাই ফেলো, বিকজ আমি বিলিভ করি না, আমি বিলিভ করি না। তো তুমি বলতে পারো যে ভাইয়া কে বলেন, আমার মনের মধ্যে কি আগুন জ্বলতেছে সেটা তো আমি জানি, আমি কিরকম ফাটাই দিতে চাই সেটা তো আমি বুঝি, আমি ডেফিনেটলি ডিটারমাইন্ড। আমি বলি ঠিক আছে, তুমি যদি ডিটারমাইন্ড হয়ে থাকো খুব ভালো, বাট তুমি আসলে ডিটারমাইন্ড কি না এটা তুমি কেন টেস্ট করো না? সো টেস্ট কিভাবে করব? খুব সিম্পল টেস্ট আছে। টেস্টটা হচ্ছে তুমি কি পরিমাণ একটা জিনিসের জন্য ডিটারমাইন্ড, এটা টেস্ট হচ্ছে ওইটার জন্য তুমি কি পরিমাণ জিনিস, অন্য জিনিস স্যাক্রিফাইস করতে রেডি আছো। আমি এক্সাম্পল দিয়ে বলি, ধরা যাক তোমার আজকে ইচ্ছা হয়েছে ফ্রেন্ডের সাথে দেখা করবা। হ্যাঁ, বিকালবেলা ফ্রেন্ডকে কথা দিচ্ছে বা ফ্রেন্ড বলছে দোস্ত চল দেখা করি। তো সেকেন্ড কি বলে, তো বারবার আমার কোয়েশ্চেন আসতেছে, বক্তব্যের মধ্যে ইন্টারাপশন হয়ে যাচ্ছে। থাক, আমার নতুন প্রশ্ন এখানে আনার দরকার নেই, যেটা বলছিলাম এটা শেষ করি আগে। তো তুমি ধরো ফ্রেন্ডকে বলছো যে ঠিক আছে দোস্ত বিকালবেলা দেখা করবে, এটা তোমার ইচ্ছা। সেদিন বিকালবেলা তোমার পেট ব্যথা বা তোমার মাথা ব্যথা, কি হবে? তুমি হয়তো হচ্ছে গেলা না, থাক, ইচ্ছা হয়েছিল বাট একটা বাধা আসছে, মাথা ব্যথা পেট ব্যথা, সো আমি গেলাম না। এটাকে বলে ইচ্ছা। বাট এইবার মনে করো ডিটারমিনেশন কোনটা? ডিটারমিনেশন এইটা যে ধরা যাক তোমার খুব পছন্দের একজন, মানে এমন একজন সেলিব্রিটি যার সাথে তোমার দেখা আজীবনের স্বপ্ন। ফর এক্সাম্পল ধরো যারা ক্রিকেট লাভার, ধরো সাকিব আল হাসান, সাকিব আল হাসানের সাথে তুমি যদি মিট করতে পারো, ওনার সাথে 1 ঘন্টা সময় কাটাতে পারো পার্সোনালি, সেটা হলো তোমার লাইফের স্বপ্ন। হ্যাঁ, তুমি এরকম সাকিব আল হাসানেরকে ট্রাই করতেছো, অনেকভাবে চেষ্টা করে যাচ্ছ যদি তার সাথে তুমি এরকম সময় কাটাতে পারো। তো কোনো একদিন তুমি সেখান থেকে রিপ্লাই পাইলা, সাকিব হাসানের ম্যানেজার বা সে নিজেই ফোন করে জানালো যে আজকে বিকেল বেলা তুমি অমুক জায়গায় আসো, তোমার সাথে আজকে 1 ঘন্টা 2 ঘন্টা আমি সময় কাটাবো পার্সোনালি। আমার প্রশ্ন হচ্ছে সেই দিন বিকাল বেলা যদি তোমার মাথা ব্যথা থাকে তুমি কি যাবা? তা আবার জিগায় না। সেই দিন বিকাল বেলা যদি তোমার পেট ব্যথা থাকে তুমি যাবা? আবার জিগায় না। যে তুমি সেদিন মাথা ব্যথা হোক পেট ব্যথা হোক, তাই না, সব কিছুকে ইগনোর করি, ইভেন যাওয়ার পথে রিক্সা থেকে পড়ে যদি হাত ভেঙে যায়, এটা আমি সবসময় বলি এইভাবে এক্সাম্পলটা, যে সেই হাত ব্যান্ডেজ করে হলেও তুমি ওখানে গিয়ে দেখা করবা। কেন? বিকজ ইউ আর ডিটারমাইন্ড যে আজকে আমাকে ওখানে যেতেই হবে। এটাকে বলে ডিটারমিনেশন। সো একজন মানুষ যখন ডিটারমাইন্ড হয় তখনও তার সামনে বাধা আসবে, একজন মানুষ যদি জাস্ট কিছু করার ইচ্ছা করে তখনও তার সামনে বাধা আসবে। ডিফারেন্স কোথায় হবে? যারা শুধু ইচ্ছা করে কিছু ভালো করার জন্য, বাধা এসে তাদেরকে আটকে দেয়। আর যারা ডিটারমাইন্ড থাকে কিছু করার জন্য, তাদের সামনেও বাধা আসে, বাট বাধা তাদেরকে আটকাতে পারে না। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। বাধা তাদেরকে আটকাতে পারে না। এবং ওইখানে ওই ডিটারমাইন্ড জিনিসটা পাওয়ার জন্য সে অনেক কিছু ছাড়তে রাজি আছে। সেই দিন বিকালবেলা যদি ফ্রেন্ডরা বলে চল দোস্ত গল্প করে, আরে রাগ গল্প, আমি সাকিব আল হাসানের সাথে দেখা করতে যাচ্ছি। সেই দিন বিকালবেলা যদি টিভিতে অন্য কোনো খেলা থাকে, আরে রাখো খেলা আছে, সাকিব আল হাসানের সাথে দেখা করতে যাচ্ছি, তাই না? তুমি অনেক কিছুকে ঝেড়ে ফেলে দিতে পারতেছো, বিকজ ইউ আর ডিটারমাইন্ড। ফলে
তুমি ভর্তি পরীক্ষায় ভালো কিছু করার জন্য ডিটারমাইন্ড কিনা এটার জন্য টেস্ট বলে দিই। টেস্ট খুব সোজা, তুমি এখন লিস্ট করো যা যা জিনিস তোমার পড়ালেখায় হ্যাম্পার করে অথবা যা যা জিনিস তোমার সাফল্যের জন্য বাধা বলে তুমি মনে করো, সেগুলো যদি তোমাকে ছাড়তে হয় তুমি ছাড়ার জন্য প্রস্তুত আছো কিনা। ধরা যাক প্রত্যেকদিন আননেসেসারি টাইম তুমি ফেসবুকে কাটাচ্ছ, সোশ্যাল মিডিয়াতে কাটাচ্ছ, হ্যাঁ, জাস্ট গল্প গুজব করতেছো, আড্ডা মারতেছো এবং তুমি বুঝতেছো ক্লিয়ারলি এইটা আমার ভালো করার ক্ষেত্রে বাধা। তাহলে তুমি যদি ডিটারমাইন্ড হও তাহলে তুমি ওগুলোকে স্যাক্রিফাইস করো, তাই না? তুমি স্যাক্রিফাইস করো। বড় একটা মাছ ধরতে গেলে ছোট ছোট মাছ ছাড়তে হয়। যারা বোয়াল মাছ ধরতে দেখছো তারা দেখবা বড়শির ভিতরে ছোট মাছ টোপ হিসেবে দেওয়া হয়। ওই মাছটা টোপ হিসেবে যদি না দাও, ওই মাছটা যদি ছোট মাছটা স্যাক্রিফাইস না করো, তুমি বড় মাছটা পাবা না, তাই না? তুমি খুব স্মার্ট, তুমি ভাবলা আমি বুদ্ধিমান, আমি কিছুই স্যাক্রিফাইস করি না, খালি বড়শি ডুবাই নিয়ে বসে থাকবো, বোয়াল মাছ ধরে নিয়ে আসবো, জীবনেও ধরা পড়বে না। 1 ঘন্টার জায়গায় 3 ঘন্টা বড়শি নিয়ে বসে থাকলেও লাভ নাই। ইউ হ্যাভ টু মেক ইউর স্যাক্রিফাইস। ফলে এখন তোমার ভালো লাগছে গল্প গুজব করতে, ভালো লাগছে মুভি দেখতে, ভালো লাগছে আড্ডা মারতে, তার মানে এটা না এগুলো সব বাদ দিতে হবে। বাট আমি বলছি এগুলো যদি তোমার সাকসেসের পেছনে বা যা কিছুর জন্য তুমি ডিটারমাইন্ড সেটা পাওয়ার জন্য এগুলো যদি বাধা হয় তাহলে, এবং তুমি যদি এগুলোকে স্যাক্রিফাইস করতে রেডি থাকো, তাহলে তুমি দাবি করতে পারো ইয়েস আই এম ডিটারমাইন্ড। এবং এই যে সফটওয়্যারটা ডিটারমিনেশনের সফটওয়্যার, যে আমি এতটা ডিটারমাইন্ড, ওই সফটওয়্যার আমার লাইফস্টাইল এখন ডিফাইন করে দিবে। আমার যেটা ফোকাস থাকা দরকার সেখানে আমাকে ফোকাস রাখবে। সো এই সফটওয়্যার যদি ইনস্টল করো তাহলে তুমি তখন দাবি করতে পারো আমি ডিটারমাইন্ড, এবং এই ডিটারমাইন্ডের সফটওয়্যার ইনস্টল করলে তুমি সাফল্যের পথে অনেকটুকু আগায় যাবা। এবং এই ডিটারমিনেশনের সফটওয়্যার ইনস্টল করার জন্য কি করবা? কন্টিনিউয়াস নিজেকে অটো সাজেশন দিবা, নিজেকে বলবা, দরকার হলে লাউডলি বলবা, আমাকে পারতেই হবে, আমাকে করতেই হবে, আমাকে পারতেই হবে, আমাকে করতেই হবে। এই কথা বারবার বলো, বারবার বলো, বারবার বলো। দরকার হলে বড় করে যেখানে তুমি পড়তে বসো সেখানে লিখে রাখো, আই নিড টু বি ডিটারমাইন্ড। বড় বোয়াল মাছ পেতে গেলে ছোট ছোট মাছ ছাড়তে হবে, এগুলো লিখে রাখো, লিখে রাখো, যেটা তোমাকে ইন্সপায়ার করে। মান্নাদের একটা গান আছে, কফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে, তাই না? মানে ওই সেম থিম, যদি তুমি কোনো কিছুকে পেতে যাও তোমাকে তার জন্য স্যাক্রিফাইস করতে হবে, ঠিক আছে? সো তুমি যদি ডিটারমাইন্ড মনে করো নিজেকে, ইউ হ্যাভ টু মেক ইউর স্যাক্রিফাইস। ফলে আজকে একটা লম্বা বড় টেস্ট হয়ে যেতে পারে। আমার জানা মতে, আমি যদিও খেলাটা এখন আর দেখা হয় না, আমি একটু আগে বলছি যে আজকে বোধহয় আইপিএল এর ফাইনাল অর সামথিং লাইক দিস, এরকম কিছু একটা খুব বোধহয় গুরুত্বপূর্ণ খেলা আছে। সো জাস্ট মানে একটা টেস্ট করে ফেলো নিজের উপর যে তুমি কতটুকু ডিটারমাইন্ড, যে আজকে এই 1.5 ঘন্টা আমি বসে বসে পড়বো। আমি খেলা 1.5 ঘন্টা না, খেলা তো চলে কতক্ষণ, বোধহয় একাধিক ঘন্টা চলে, যে আমি 3 ঘন্টা খেলা চলে। সো আমি 3 ঘন্টা আজকে খেলা দেখবো না, আমি পড়বো, জাস্ট টু মানে চেক মাই ডিটারমিনেশন, যে আমি এতটুকু ডিটারমাইন্ড। আমি 3 ঘন্টা আইপিএল খেলা যেটা না দেখলে আমি ভাবছিলাম আমার পেটের ভাত হজম হবে না, আমি সেই খেলা দেখা বাদ দিয়ে দিয়েছি। বিকজ সো এটা তোমাকে কনফিডেন্স দিবে, তোমার ডিটারমিনেশন সম্পর্কে তোমাকে নিজেকে কনফিডেন্স দিবে। তো তুমি যদি ডিটারমাইন্ড সেই টেস্টে পার হও, আর যাদের এত বড় সাহস হয় নাই, এত বড় টেস্ট ভাই প্রথমে দিতে পারবো না, তারা ছোট ছোট টেস্ট আগে দাও, ছোট ছোট আগে টেস্ট দাও, দিয়ে 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 ডিটারমিনেশনের যে ইয়েটা আছে না, পাল্লাটা, এটাকে ভারী করো, ডিটারমিনেশনটাকে মজবুত করো, আমাকে পারতে হবে। ফলে দেখো সবাই এই যে এই কথাগুলো সবাই শুনছো, বাট হচ্ছে সবাই কিন্তু একইভাবে এটাকে ইউটিলাইজ করতে পারবে না। ফলে ডিফারেন্সটা ওখান থেকেই হবে, যে কারা শুনছে সেটা বিষয় না, কারা মানছে, কারা ভিতরে নিচ্ছে, কারা উপলব্ধির ভিতরে ঢুকাচ্ছে, সেখান থেকে ডিফারেন্সটা আসবে। আমি কি বুঝাতে পেরেছি কিনা? সো আমার মনে হয় যে আজকে আমাদের একটু র্যাপ আপ করলে ভালো হয়। অনেক লম্বা সময় তোমরা সাথে ছিলা, এন্ড আই এনজয়েড। যদি আজকে আমার প্রথম দ্যাটস আমার মনে হয় যে আমি নিজেকে 10-এর মধ্যে 3 দিব, বিকজ আমার বক্তব্য আজকে মনে হচ্ছে অনেক এলোমেলো হয়ে গেছে। কারণ এতদিন যে ফরম্যাটে কথা বলছি, আর আজকে এইদিকে বিভিন্ন রকম কমেন্ট লাইক টাইক দেখতে দেখতে আমি নিজে একটু ডিফোকাসড হয়ে গেছি। সো আমি আস্তে আস্তে শিখবো এটা কিভাবে নেভিগেট করতে হয়, হ্যান্ডেল করতে হয়। সো আর তোমাদের কোয়েশ্চেন গুলো আমরা তোমাদের, এটা কি, আচ্ছা, তোমাদের কোয়েশ্চেন গুলো আমরা যেটা নিলাম, আমরা ইনশাল্লাহ এরপর একে 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 করে তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যারা লাইক দিয়েছো, কমেন্ট দিয়েছো, শেয়ার করেছো, তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আর তোমাদের জন্য অনেক 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 শুভকামনা। ইনশাল্লাহ সবাই মিলে আমরা অন্যরকম বাংলাদেশ তৈরি করব। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।